ফেসবুক বা ইউটিউব আমার এই ভিডিওটা সরিয়ে নেবে কিনা আমি ঠিক নিশ্চিত নই। ট্রান্সজেন্ডার একটা সেন্সিটিভ টপিক। আপনাদের কতজনের টাইম লাইনে আমার এই চিন্তাধারাটা আসলে ফেসবুক বা ইউটিউব অ্যালাউ করবে সেটাও আমি জানি না। তাই আমি চাই আপনারা প্রত্যেকে ভিডিওটাতে এঙ্গেজ করেন, এখানে রিয়াকশন দেন, এখানে কমেন্ট করেন, এটাকে শেয়ার করেন। এবং এটা আমার প্রথম ভিডিও হবে যেটা আপনারা যে কেউ ডাউনলোড করে ইভেন ছড়াতে পারেন, তথ্যগুলো অপরিবর্তিত রেখে। আমি কোনো কপিরাইট ক্লেম করব না, কিন্তু আমি চাই ট্রান্সজেন্ডার টপিকে আপনারা প্রত্যেকে এডুকেটেড হন এবং আপনাদের প্রত্যেকের মতামত দেওয়ার ক্ষমতা তৈরি হোক। চলুন তাহলে মূল ভিডিওটাতে চলে যাই। ট্রান্সজেন্ডার এই টপিকটি ভীষণ সেন্সিটিভ একটা টপিক। সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন পর পর আমরা যখন শুনি একজন পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছেন বা নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন, অথবা হিজড়া জনগোষ্ঠী, আমাদের ভিতরে অনেক ধরনের কনফিউশন হয়, অনেক ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। আদর্শগত জায়গা থেকেও আমরা নিদারুণ একটা কষ্টের ভেতরে পড়ে যাই। আমার ভিডিওতে আমি আসলে কয়েকটা আঙ্গিকে এই ট্রান্সজেন্ডার টপিকটা কভার করতে চাই এবং আমি মনে করি আমার এই প্রচেষ্টাটা থাকবে যাতে এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনারা জানতে পারেন, তাহলে আমার এই ট্রান্সজেন্ডার টপিকে আপনার অবস্থানটা কী হবে এটার ব্যাপারে আপনি নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন আসলে এটা আমাদের জন্য জরুরি? কারণ আমরা আশঙ্কা করি একজন সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আগামী 50 বছর বা 100 বছরের ভেতরে আমরা যদি এরকম একটা টাইম ফ্রেম চিন্তা করি, আপনি কখনো নিজেকে এই টপিকটা নিয়ে আমার জানা দরকার নাই, নাউজুবিল্লাহ এটার ভেতরে আমি নাই, আপনি শুধু এই কথাগুলো বলে এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন না। আপনি এই সমাজেরই একটা অংশ। তাই এই জিনিসগুলো নিয়ে আপনার শিক্ষাটা অনেক বেশি দরকার। আমি যে কথাগুলো আমার ভিডিওটাতে বলবো তাতে কয়েকটা আঙ্গিক আসবে। আসলে কি সারা পৃথিবীর সব ডাক্তার এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জেন্ডার পরিবর্তনের যে প্রক্রিয়াটা সেটা নিরাপদ এবং এটা প্রশ্নবিদ্ধ নয়? আমি এটা নিয়ে কিছু কথা বলবো। আমি আরেকটি আঙ্গিকে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের যারা ট্রান্স উম্যান বা ট্রান্স ম্যান আছেন, অর্থাৎ রূপান্তরিত নারী বা পুরুষ, তারা আমাদের কাছ থেকে যে অধিকারগুলো দাবি করেন সমাজের মানুষ হিসেবে সেটা দিতে গেলে আমাদের সীমাবদ্ধতার জায়গাটা কোথায়। পরে আমি আলোচনা করতে চাই একজন মুসলিম হিসেবে অথবা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আমরা যখন আছি তখন আমাদের সীমাবদ্ধতাটা কোথায়, যখন পার্টিকুলারলি LGBTQIA+ এই আমব্রেলার জেন্ডার আইডেন্টিটি বা জেন্ডার ইনকনগ্রুয়েন্স বা ট্রান্সজেন্ডার ইস্যুটা আসে। এরপরে আমি আরেকটি আঙ্গিকে কথা বলবো, সেটি হচ্ছে যারা লিঙ্গ রূপান্তর করেছেন বা ট্রান্সজেন্ডার, তারা যখন সমাজে কথা বলতে চাইবেন তাদের অধিকার নিয়ে, আমাদের কি সেগুলো গলা চেপে করে ধরা উচিত, নাকি তাদের জায়গা করা উচিত যাতে তারা কথা বলতে পারে? এবং লাস্ট যে টপিকটাতে আমি যাব সেটা হচ্ছে মাইনরিটি স্ট্রেস। এই শব্দটার ব্যাপারে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা এবং খুবই সেন্সিবলি এটাকে আমরা ম্যানেজ করতে পারছি কিনা সেটার ব্যাপারে আমরা কতটুকু সচেতন, এই জায়গাটাতে আমি কিছু কথা বলবো। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, খুব স্বাভাবিক, ডাক্তার প্রথমে তার যৌনাঙ্গ বা জেনিটালিয়াটা দেখেন। বাইরে থেকে দেখতে ছেলেদের মতো হলে আমরা বলি সন্তানটি ছেলে, মেয়েদের মতো হলে আমরা বলি সন্তানটি মেয়ে, যেটা বলতে আমরা ডাক্তারি ভাষায় বলতে পারি বায়োলজিক্যাল সেক্স। অনেক সময় হতে পারে এই যে আমরা চট করে দেখি বুঝে যাই এটা ছেলে না মেয়ে, এরকম নাও হতে পারে। সেটার পেছনে অনেক হরমোনাল কারণ থাকতে পারে, জেনেটিক কারণ থাকতে পারে। অর্থাৎ জেনিটাল অর্গানের দিকে তাকাচ্ছি কিন্তু তাকিয়ে বোঝা যাচ্ছে না এটা একটু কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো, খুবই কনফিউজিং, যেটাকে বলা হয় ইন্টারসেক্স। আরেকটা শব্দ খুব প্রচলিত, সেটা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া বা জেন্ডার ইনকনগ্রুয়েন্স। এবং তারা যখন রূপান্তরিত হন, হিজড়া এবং এই রূপান্তর এক না। যখন একটা মানুষের ইন্টারসেক্স নিয়ে সে জন্ম নেয় তখন ডাক্তাররা খুবই নির্দিষ্ট একটা প্রোটোকলের ভেতরে এই জিনিসটাকে খুবই সেন্সিটিভিটি দিয়ে আমরা ডিল করি। একটা মানুষের জেনিটাল অর্গান বাইরে থেকে দেখতে কেমন, এটাকে আমরা এক্সটার্নাল জেনিটাল অর্গান বলি। মানুষটার পেটের ভিতরে, অর্থাৎ আমি যদি বলি অভ্যন্তরীণ কিছু অঙ্গ
তিনি পুরুষ না নারী, এটা স্বাভাবিকভাবে যেভাবে আমরা পুরুষ বা নারী বলতে এত বছর বুঝেছি সেটার কিছু আমি কি বলবো প্রুফ হিসেবে থাকে, যেটাকে আমরা ইন্টারনাল জেনিটাল অর্গ্যান বলি। একজন নারী যদি হন, আমরা বাইরে দিয়ে ক্লাইটোরিস দেখতে পাই, ভ্যাজাইনা দেখতে পাই, ল্যাবিয়া মেজরা, ল্যাবিয়া মাইনরা, এবং ইন্টারনাল জেনিটাল অর্গ্যানের পার্ট হিসেবে আমরা ওভারি দেখি, আমরা এখানে ইউটেরাস আছে, এগুলো দেখতে পাই। পুরুষের বেলাতে ইন্টারনাল জেনিটাল অর্গান অথবা অভ্যন্তরীণ জেনিটাল অর্গ্যান হিসেবে আমরা টেস্টিস দেখি এবং প্রোস্টেট দেখি, এবং আমাদের একটা জেনেটিক মেকআপ আছে। আমি যদি নারী হই তাহলে সেটা হলো 46XX, যেটাকে আমরা আমাদের ক্রোমোজোমের গঠন বলছি। পুরুষ হলে গঠনটা হচ্ছে 46XY। এখন অনেকগুলো জেনেটিক কারণে এই মেকআপে যদি পরিবর্তন হয়, সেটাও আমার যৌনাঙ্গের গঠন দেখতে কেমন হচ্ছে সেটার উপর একটা ভূমিকা পালন করবে। তাই ইন্টারসেক্স এমন একটা জিনিস, বাইরে দিয়ে জেনিটালটা যখনই আমরা একটু এলোমেলো দেখি, প্রত্যেকটা ডাক্তার তার ইন্টারনাল জেনিটাল অর্গ্যানটা কেমন এটা এক্সপ্লোর করেন, হরমোনাল এক্সিসগুলো এক্সপ্লোর করেন এবং তার জেনেটিক মেকআপটা বোঝার চেষ্টা করেন। তার উপর ভিত্তি করে যখন জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট করা হয়, এবং আমরা যদি এমন হয় জেনেটিক্যালি মেকআপটা 46XX এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি তার ওভারিজ আছে, তার জরায়ু আছে, তখন আমরা বাইরের জেনিটাল এরিয়াটা সেই ডাক্তার সিদ্ধান্ত নেন যে আমরা এটা ফিমেলের মতো করে জেনিটাল অর্গ্যানটাকে গড়ে দিব, এবং এটা অবশ্যই একটা রূপান্তর। কিন্তু এই গ্রুপটাই হচ্ছে হিজড়া গ্রুপ, বা বলতে আমরা স্বাভাবিকভাবে যেভাবে বুঝি বা চিনি। অন্যদিকে যখন আমরা আরেকটা ট্রান্সজেন্ডার টপিক শুনি, সেটা হচ্ছে একজন পুরুষ থেকে নারী হয়েছেন, অথবা একজন নারী থেকে পুরুষ হয়েছেন। এই জায়গাটা আসলে কেমন? সেটা হলো একজন পুরুষ, তিনি সর্বতোভাবে অর্থাৎ মানে সব দিক দিয়ে পুরুষ, এক্সটার্নাল জেনিটাল অর্গ্যান, তার ইন্টারনাল জেনিটাল অর্গ্যান সব কিছু দেখতে একদমই পুরুষের মতো। তার জেনেটিক যে মেকআপ বা ক্রোমোজোমাল যে গঠন, যেটা বলতে আমরা বুঝাচ্ছি, সহজভাবে বোঝাতে চেষ্টা করছি, সেটাও পুরুষের মতো। তার এই রূপান্তরটা কেন হচ্ছে? কারণ তিনি সাইকোলজিক্যাল, এই জায়গাটাতে তিনি সাইকোলজিক্যালি মনে করেন আমার জেনিটাল অর্গ্যান দেখতে যাই হোক না কেন, আমি নিজেকে বাহ্যিকভাবে সমাজে যে জিনিসগুলো আমরা ক্যারেক্টারিস্টিক্যালি যদি আমরা বলি নারীরা করে, নারীদের মতন আমি নিজেকে সেই হিসেবে ভাবি। আমি বিশ্বাস করি আমি একজন নারী, একটা ভুল শরীরে আমি আটকা পড়ে গেছি, অর্থাৎ সৃষ্টিগতভাবে আমি যা কিছু নিয়ে জন্মেছি এটা আমি না, আমার অস্তিত্বটা নারীদের মতো হতে চায়। একইভাবে একজন পুরুষের বেলাতে, আমরা নারীর বেলাতে, যে আমি নারীর মতো যৌনাঙ্গ, ইন্টারনাল এক্সটার্নাল জেনিটাল অর্গ্যান এবং আমার হরমোনাল গঠন নারীদের মতো, আমি আমার ক্রোমোজোমাল গঠন নারীদের মতো, কিন্তু আমি বিশ্বাস করি আমি একটা ভুল শরীরে আটকা পড়েছি। এবং এই কষ্টটা আগে আমরা এটাকে জেন্ডার ডিসফোরিয়া নামে চিনতাম, যেটা এখন জেন্ডার ইনকনগ্রুয়েন্স হিসেবে বেশি পরিচিত। এটা এমনও হতে পারে যে এই কষ্টটা থেকে তার ডিপ্রেশন হওয়া, অ্যাংজাইটি হওয়া, সুইসাইডাল আইডিয়েশন হতে পারে। সেই জায়গা থেকে রূপান্তরের যে প্রশ্নটা, সেখানে হরমোনাল ট্রানজিশন করা, অর্থাৎ আমি একজন নারী, আমি পুরুষ হতে চাই, তখন আমার জন্য হরমোনটা টেস্টোস্টেরন। আমি একজন পুরুষ, আমি নারী হতে চাই, আমার জন্য হরমোনাল ট্রানজিশনের প্রাথমিক জায়গাটা হচ্ছে এস্ট্রোজেন। সো আমি এই হরমোনগুলোর নেওয়ার মাধ্যমে একটা হরমোনাল ট্রানজিশনে যেতে পারি, এবং একইভাবে পরের ধাপে অনেক সময় সাইকোলজিক্যালি আমি বিশ্বাস করছি এটা আমার, এবং আমি হরমোনাল ট্রানজিশনে আছি, কারো জন্য এটা যথেষ্ট হয় না, তারা সার্জিক্যাল ট্রানজিশন বেছে নেন। আমি নারী, সেক্ষেত্রে আমি ওভারি বা ডিম্বাশয় কেটে ফেলছি, জরায়ু কেটে ফেলছি, আমার এক্সটার্নাল জেনিটাল অর্গ্যানটা আমি রূপান্তর করার চেষ্টা করছি। তখন আমি নারী থেকে যখন পুরুষ হচ্ছি, এটাকে বলা হচ্ছে ট্রান্সম্যান। একইভাবে একজন পুরুষ তার টেস্টিস কেটে ফেলছেন, প্রোস্টেট কেটে ফেলছেন, এবং তিনি হরমোনাল ট্রানজিশন শুরু করেছেন, বা এই হরমোনাল ট্রানজিশনের পরে তিনি নিজেকে বলবেন একজন ট্রান্স ফিমেল বা ট্রান্স উম্যান। এই হলো আমাদের রূপান্তরের ধারাটা। এখন এই জায়গাটাতে স্বতঃসিদ্ধভাবে একজন ইন্টারসেক্স যদি বেছে নিতে চান যে আমি আমার জেনেটিক গঠন এবং আমার ইন্টারনাল জেনিটাল অর্গান এটার
প্রেক্ষিতে আমি আমার জেন্ডার রিঅ্যাসাইনমেন্টটা করব, এটা নিয়ে মেডিকেল সায়েন্সের শুরু থেকে আজ পর্যন্ত কোনো বড়সড় কন্ট্রোভার্সি নাই, বরং এটাকে সবসময় ফ্যাসিলিটেট করা হয়েছে। যদি আমরা রিলিজিয়ান, বিশেষ করে ইসলামিক রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, আপনার এই ধরনের রোগীদের জন্য এটা ভীষণ বড় একটা পরীক্ষা এবং তাদের সমস্ত ধরনের অধিকার আছে, ট্রিটমেন্টের অংশ হিসেবে তারা রূপান্তরিত হতে পারেন। কিন্তু সেই জায়গাটাতে রিলিজিয়াস কনটেক্সটেও জিনিসটা আসবে, কারণ আপনি সেক্সুয়ালিটি, এটা আমাদের মেডিকেল সায়েন্সের সেই অংশ যেটার সাথে কালচার, সোসাইটি এবং রিলিজিয়ান হাত ধরাধরি করে চলে। আপনি যদি এই তিনটাকে বিচ্ছিন্ন মনে করেন, সেটা সেক্সুয়ালিটির কোনো ধরনের থিওরি আসলে সমর্থন করবে না। সেই জায়গা থেকে যখন আমরা ইসলামিক রিলিজিয়াস কনটেক্সট থেকে কথা বলি, তখন আসলে জেন্ডার ডিসফোরিয়া, জেন্ডার ইনকনগ্রুয়েন্স, এটাকে ফ্যাসিলিটেট করা যেতে পারে, অবশ্যই সাইকোলজিক্যালি তাকে হেল্প করা, কিন্তু ট্রানজিশনটা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে এক কথায় যদি বলি আমাদের জন্য অ্যালাউ করা হয়নি। এই হচ্ছে আমাদের অবস্থানগত জায়গা। সারা পৃথিবীর সব সেক্সোলজিস্ট কি আসলে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন জেন্ডার ট্রানজিশনটা নিরাপদ, জেন্ডার ট্রানজিশনের নিয়ে কোনো কোয়েশ্চেন করা যাবে না, আমাদের কাছে রোগী চলে আসলে সাথে সাথে আমরা জেন্ডারটা ট্রানজিশন করে ফেলব? বহু দেশে জেন্ডার ট্রানজিশন অর্থাৎ লিঙ্গ পরিবর্তন বা পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হবার যে প্রক্রিয়া, বহু দেশে এটাকে লিগালাইজড করা হয়েছে, কিন্তু বহু দেশে এটা এখনও নিষিদ্ধ। এবং কনসালটেন্ট বা সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট, যেটা খুব বড় একটা শব্দ, এটাও একটা বেশ বড় আমব্রেলার ভেতরে অনেকগুলো কনসালটেন্টের একটা ভূমিকা, যাতে সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, ডার্মাটোলজিস্ট অ্যান্ড ভেন্ডোলজিস্ট আছেন, এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, ইউরোলজিস্ট, গাইনোকোলজিস্ট, অনেকের উপস্থিতি আসলে এই জায়গাটাতে থাকে। আমি নিজে ইউরোপিয়ান কমিটি অফ সেক্সুয়াল মেডিসিনের একজন ফেলো, আপনারা অনেকেই হয়তো জানেন। সারা পৃথিবীতে এটা এখন পর্যন্ত আমি বলবো একটাই মাত্র ফেলোশিপ যেটা সারা পৃথিবীতে স্বীকৃত। সারা পৃথিবীতে প্রায় 500-র মতো স্পেশালিস্ট আছেন যারা এই ফেলোশিপ পরীক্ষাটায় পাশ করে নিজেদেরকে ফেলো দাবি করেন। বাংলাদেশ থেকে নারী ডক্টরদের মধ্যে আমি এই ফেলোশিপটা এবছর অর্জন করি। তো খুব স্বাভাবিক, যেহেতু আমার কাজের জায়গাটাতে সারা পৃথিবীর সমস্ত সেক্সুয়াল মেডিসিনের স্পেশালিস্টদের একটা তাদের সাথে যোগাযোগের একটা সুযোগ আমার আছে, সেখানে কি আলোচনা হচ্ছে সেটা আমার জানার সুযোগ আছে, এবং আমি নিজেও আসলে রেগুলার বেসিসে সারা পৃথিবী ভিজিট করি এই জিনিসগুলোকে আরও অ্যাডভান্সলি জানার ব্যাপারে। তো সেখান থেকে আমি নিউট্রাল পয়েন্টে কিছু কথা আপনাদেরকে বলি। না, আমরা আসলে সেক্সুয়াল স্পেশালিস্টদের, আমি বলবো এখানেও মোটা দাগে আপনি দাঁড়িয়ে দুটো ভাগ দেখতে পারবেন। এবং আমার মনে আছে গত বছর আমি 2022-তে বলছি, হাঙ্গেরিতে ছিলাম, নভেম্বরের লাস্ট 15 দিন ইউরোপিয়ান স্কুল অফ সেক্সুয়াল মেডিসিন অ্যাটেন্ড করছিলাম। তখন প্রায় 50 জন স্পেশালিস্ট সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমরা একসাথে ছিলাম 14 ডেজের মতো। প্রতিদিন আমাদের সেমিনার হতো, সিম্পোজিয়াম হতো, আমাদের আর্গুমেন্ট হতো, ডিবেট হতো, ক্লাস হতো অ্যান্ড এভরিথিং। তো মোটা দাগে একটা গ্রুপ থাকতো যেটা দ্বারা এটা নিয়ে কনভিন্স, কোনো কোয়েশ্চেন নাই। বাট আমি বহু কনসালটেন্ট দেখেছি যারা এখনও এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করছেন, ইনক্লুডিং মি। আই ওয়াজ ভেরি ভোকাল যখন আমরা ওখানে আলোচনাগুলো হতো। এবং এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা যে আমি যদি ওখানে গিয়ে বলি যে আমার না এই জিনিসটা নিয়ে আমি কমফোর্টেবল না, তোমাদের কি মনে হয়, তখন না কেউ মারতে তেড়ে আসে না। অ্যাট দ্য সেম টাইম যখন কেউ বলে যে সুষমাটা তো ঠিক আছে, মানে আপনি এটা কেন বিরোধিতা করছেন, তখন আপনি আপনার মতামতটা দিতে পারবেন। বা ও যখন বলছে আমি তখন মাথা নাড়িয়ে বলতে পারি তোমার এই পয়েন্টটা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার এটা মনে হচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আমি যদি বলি এই প্ল্যাটফর্মের এটা হচ্ছে সুবিধা, সো দ্যাট আমরা আমাদের থটগুলোকে, আমাদের থিওরিজগুলোকে, আমাদের কনফিউশনগুলোকে চ্যালেঞ্জ করতে পারি। কিন্তু আপনি সিম্পলি একটা উদাহরণ যদি নেন, যে সোশ্যাল মিডিয়ার উদাহরণ, আপনি কোনো প্ল্যাটফর্মে আপনি যখন এগুলোর বিরুদ্ধে কথা বলতে চান, আপনি দেখবেন আপনার সোসাইটি রেডি না
কেউ রেডি না। এবং এবং সোশ্যাল মিডিয়ার স্ক্রুটিনি তো চলেই। আপনি যদি কোনো একটা স্ট্যাবলিশড ফিক্সড আইডিয়ার বিরুদ্ধে বলার চেষ্টা করেন, আপনাকে কিছুতেই যাতে আপনি পাবলিকলি এটাকে রিচ করাতে না পারেন আপনার থিওরিটা, এই ব্যাপারে যেন সারা পৃথিবী পুরা কায়নাত একসাথে হয়ে এটার জন্য কাজ করছে। যেটা আমার কাছে মনে হয় যে যারা জেন্ডার নিয়ে ডিসফোরিয়াতে আছেন বা জেন্ডার ইনকনগ্রুয়েন্সে সাফার করছেন, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা তখন কঠিন হয়ে যায়। এই জায়গাটাতে আমি আপনাদেরকে কিছু কিছু পয়েন্ট বলবো যে জায়গাগুলো নিয়ে সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্টরা আলাদা করে চিন্তা করেন। প্রথম পয়েন্টটা বলছি। প্রথম পয়েন্টটা হলো, আপনি দেখবেন আপনার বাচ্চার যদি টনসিলে ব্যথা হয়, আপনি একজন ইএনটি স্পেশালিস্টের কাছে গেছেন, তিনি বলছেন এটা ক্রনিক টনসিলাইটিস, কোনো ভবিষ্যৎ না, এটা ফেলে দিতে হবে এবং এটা তোমার বাচ্চার জন্য ক্ষতির কিছু না। এখন বাচ্চাটার বয়স 7 বছর। এখন আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে, ওরা একটা অপারেশন তার লাগবে, আপনি দেখবেন একটা কাগজ আগিয়ে দেওয়া হয়। আপনি সন্তানটির অভিভাবক, সন্তানটি মাইনর, মেডিকেল সায়েন্সের এত বছরের সিস্টেম ছিল, আপনি যতক্ষণ কনসেন্ট না দেবেন আপনার সন্তান এই ইএনটি স্পেশালিস্ট টাচ করবে না। এবং অ্যান্ড ডেফিনেটলি এখানে একটা কনসেন্ট পেপার থাকবে, একমাত্র আপনার সাইনের পরেই এই সন্তানটা ওটি টেবিলে উঠবে। ইন্টারেস্টিং, সারা পৃথিবীতে অসংখ্য দেশে অলরেডি এটা লিগ্যালাইজড যে একটা বাচ্চা যদি আপনাকে বলে, সেটা তার স্কুলে বলতে পারে, সেটা তার সোশ্যাল সার্ভিস প্রোভাইডারকে বলতে পারে যে সে আসলে নিজেকে নারী দাবি, মেয়ের মতো মনে করে, ছেলের মতো মনে করে। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সবার আগে বলে দেওয়া আছে কোনো অভিভাবকের কনসেন্টের প্রয়োজন নাই, বাচ্চাটা সরাসরি জেন্ডার ট্রানজিশনের প্রসেসে যেতে পারবে, ডাক্তার সরাসরি তাকে সেই প্রসেসে নিতে পারবে। অনেক শিশু ছোটোবেলায় যখন খুব এই ধরনের ডিস্ট্রেস থেকে ট্রানজিশনের সিদ্ধান্ত নিয়েছিল এবং বাবা মা বাধা দিতে পারেনি, অসহায়ের মতো দাঁড়িয়েছিল, তারা পরবর্তীতে আবার ট্রানজিশন করেছে। এরকম বহু উদাহরণ আছে, কিন্তু খুব যত্ন নিয়ে এগুলোকে আমাদের থেকে একটু একটু করে সরিয়ে সরিয়ে রাখা হয় যাতে আমরা এটাকে বুঝতে না পারি, যাতে এই জায়গাগুলো আমাদের মনের ভিতরে আলাদা কোনো কনফিউশন তৈরি না করে। স্পেশালি একটা ছোট বাচ্চা যে কিনা মাইনর, তার শুধুমাত্র তার সিদ্ধান্তের ভিত্তিতে তার বয়স 6 বছর 7 বছর আমি তার টেস্টিস কেটে ফেলছি, তার পেনিস কেটে ফেলছি, আমি তার পিউবার্টির সময় তাকে পিউবার্টি ব্লকার দিচ্ছি, আমি তাকে সরাসরি হরমোনাল ট্রানজিশন করাচ্ছি বয়ঃসন্ধির বয়সটাতে এবং তাকে সার্জিক্যাল ট্রানজিশনে নিচ্ছি। এই জিনিসটাকে অনেক কনসালটেন্ট ইনক্লুডিং মি আমরা চাইল্ড অ্যাবিউজ বলে মনে করি। একই সাথে আমার অনেক ফেলো কলিগস আছেন যারা এটাকে হিউম্যান রাইটস মনে করেন, কিন্তু ইটস নট অল অ্যাবাউট। এখন আমরা এমন জায়গাটাতে দাঁড়িয়ে আছি যে এমন কোনো এভিডেন্স আমাদের সামনে নাই যে আমরা খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি আমি ঠিক অথবা সে ঠিক। তাই এই জায়গাটাতে যে জিনিসটা নিরাপদ সেটা হচ্ছে সেফটি অ্যান্ড এফিকেসি নিয়ে প্রশ্নের উপর প্রশ্ন তোলা। এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে অথবা দিতে না পারলে আমরা নিজেরাই বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। যখন আমরা এটা হলো একটা আঙ্গিক যেটা নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে, আমরা এটাকে নিরাপদ মনে করছি না আমরা অনেকেই মনে করছি যেসব মানুষ স্পেশালি আবার রিট্রানজিশনে এসছেন, সেটা হচ্ছে আমরা যেটা মিলাতে পারি না, অদৃশ্য শক্তিটা কোথায় যেটার এত তাড়া এখনই চেঞ্জ করে দাও। আমরা জানি না এই ফোর্সটা কোথাকার, আমরা দেখতে পাই না এই ফোর্সটাকে, আমরা আপনাদেরকে চিনাতে পারবো না এই ফোর্সটা কী ফোর্স। এবারে আরেকটা আঙ্গিক একটু যদি বলি, একটা ধরুন একজন পুরুষ মানুষ যিনি যৌন অক্ষম, আমরা এটা কেমন করে বুঝি সেটার বিস্তারিত বর্ণনা না দিই, কিন্তু একটা খুব কমন টেস্ট অনেক সময় আমাদের করা হয়, সেটা হচ্ছে আমরা টেস্টোস্টেরন অর্থাৎ ছেলে হরমোনটা একটু দেখার চেষ্টা করি এবং অনেক সময় আমরা দেখি টেস্টোস্টেরন লেভেলটা অনেক কম আছে। আপনারা শুনলে অবাক হবেন, টেস্টোস্টেরন কমে গেল এবং আমরা তো খুব ভালো ইচ্ছা মতো টেস্টোস্টেরন আমরা দিতে থাকি, যতদিন চলুক না। যখন আপনি একজন পুরুষকেও টেস্টোস্টেরন হরমোনটা দেন তখন অনেকগুলো কনসার্ন এই ডক্টরের মাথায় রাখা লাগে, কারণ টেস্টোস্টেরন এমন একটা হরমোন, এটা যে রিসেপ্টরস এটা আপনার অনেক বডির অনেকগুলো অর্গ্যানে আছে, সে কারণে এটার সাইড ইফেক্ট প্রোফাইলটা অনেক বড়, ইনক্লুডিং আপনার হার্টের অবস্থা যদি বলি, আপনার বোনসের কন্ডিশনের উপর এটার এফেক্ট থাকবে, রক্ত
রক্তের অনেকগুলো প্যারামিটার এটা পরিবর্তন করে। আমরা এই পুরুষটাকে দেবার আগেও আমরা অনেকগুলো সেফটি মার্জিন আসলে চিন্তা করি। এখন একটা হরমোন, সেই একই কাউন্টার হরমোন একটা ফিমেল বছরের পর বছর ধরে পাবেন, এবং যখন আপনি যারা এই ট্রানজিশনের কাজগুলো করেন, স্পেশালি হরমোনাল ট্রানজিশন, তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন এটা কতটুকু নিরাপদ, তারা হ্যাঁ এটা কোনো অসুবিধা নাই, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি তার সাথে 2 ঘন্টা কনফ্রন্টেশনের আলোচনা করতে যান, তখন একটা ভিন্ন চিত্র আসলে চোখে পড়ে। যে কনফিডেন্সটা আমরা ধরে রাখার চেষ্টা করি, সেটা অনেক সময় নড়ে চড়ে যায়। এখন ইভেন আপনি যদি একটা বার্থ কন্ট্রোল পিলের কথায় চিন্তা করেন, যে একটা নারীও যখন খায়, একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে সে কতগুলো প্রশ্ন করে, আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে, আমার তো ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাসের ক্যান্সারের অসুবিধা আছে, আমি এটা করলে মাথা ঘোরায়, এটা করলে আমার বমি পায়। অ্যান্ড দেন সেই একই কাউন্টার হরমোন আমরা নির্দ্বিধায় বলে দিচ্ছি ইজ সেফ, ইয়ার্স, এবং টেস্টোস্টেরন বলেন বা ইস্ট্রোজেন কিছুই আপনার হয় নাই, বোনস ক্ষয় হয়ে গেছে। সো এগুলো নারী এবং পুরুষে আলাদা। আমি এই সেম কোয়েশ্চেনটা আমি যখন একটু কিছুদিন আগে আপনাদেরকে যেই স্কুলটার কথা বলছি, ওখানে যারা ভিজিটার প্রফেসর এসছিলেন, সেমিনারগুলো করেছেন, আমি তাদেরকে সরাসরি প্রশ্নটা করেছি। তো বলছে দেখো ওরা তো করে ফেলতে চাচ্ছে জেন্ডার ইনকনগ্রেন্স থেকে, বা জেন্ডার যে আমি একটা পুরুষ, ও তো মরেই যাবে, তো তুমি তার এত লং টার্ম হেলথ নিয়ে তো কোনো কনসালটেন্ট চিন্তা করবে না। এই ট্রানজিশনটার মেন লক্ষ্য যাতে সে এই ডিস্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারে, এবং তার আসলে এই সুইসাইডটা আমরা প্রিভেন্ট করতে চাই। সো আপনাদের কাছে কি মনে হয় যে শুধুমাত্র একটা মানুষকে ওই সময়ে মানে এই সুইসাইড প্রিভেনশনের আর কোনো ওয়ে নাই, যে জন্য আমাকে শুধুমাত্র ট্রানজিশন, সেটা হরমোনাল এবং সার্জিক্যাল ট্রানজিশনটাই আমাকে প্রায়োরিটাইজ করতে হবে? সো ওই জায়গাটাতে, এবং এই যে লং টার্ম হেলথ ইস্যুসগুলো, যেগুলো একটা সাধারণ মানুষেরই লাইফ এক্সপেক্টেন্সি 20 ইয়ার্স 30 ইয়ার্স পর্যন্ত কমায় দিতে পারে, সেটা আমরা সেফ ডিক্লেয়ার করছি। এই জায়গাটাতে আমাদের হেলথ ইন্ডাস্ট্রির করাপশন এবং রিসার্চ নিয়ে অনেক প্রশ্ন করার সুযোগ আছে। আমরা অনেক বড় বড় স্যাম্পল সাইজ, অনেক বড় বড় পিয়ার রিভিউ জার্নাল না হলে কোনো একটা ওষুধকে স্বীকৃতি দিতে চাই না, কোনো একটা মতবাদকে আমরা স্বীকৃতি দিতে চাই না। সেখানে যে রিসার্চগুলো জেন্ডার নিয়ে হয়েছে, সেগুলোর বিশালতা, সেগুলোর ব্যাপকতা, এবং সেগুলোর থাকে না যেগুলো আমাদের লেভেল অফ, আমি অনেকগুলো লেভেল দিয়ে আমরা চিন্তা করি এটা কত স্ট্রং রিসার্চ, এগুলো নিয়ে এখনও প্রশ্ন করার সুযোগ আছে। এবং আপনারা ইউটিউবে, ফেসবুকে অনেক রিনাউন্ড সাইকোলজিস্টদের পাবেন যারা বারে বারে বলছে উই আর নট ফিলিং সেফ, উই আর নট ফিলিং সেফ। এবারে একটু আগে যে কথাটা বলছিলাম হেলথ ইন্ডাস্ট্রির করাপশন, এটা নিয়ে বলতে গেলে আমার মনে হয় আরও 5 ঘন্টা লাগবে, ওটাতে আমি যাব না। কিন্তু এখানে আমি কয়েকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সেটা হলো, যখন এই জেন্ডার ডিসফোরিয়া, জেন্ডার ইনকনগ্রেন্স নিয়ে প্রশ্ন আসলো, তখন সবার আগে একটা জিনিসকে একটু প্রায়োরিটাইজ করা হয়েছিল, যে এই মানুষটার যে ডিস্ট্রেসটা হচ্ছে, এটার সাইকোলজিক্যাল অরিজিনটাকে এক্সপ্লোর করা যায় কিনা। যে আমি একটা ভুল শরীরে আটকে গেছি, এই সিদ্ধান্তটার ইনার সাইকিটা, তার সেই মানুষের মনস্তত্ত্বটা বোঝাটা খুব 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 দরকার। এখন সেটা করতে গেলে কি হলো? সেটা করতে গেলে যেটা হলো, যে অনেকগুলো সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেশন লাগবে। আমি একটা ছোট উদাহরণ দিই, তারপরে এইটার কন্টিনিউ করব এই পয়েন্টটা। যে আমি একটা ব্যক্তিগতভাবে একজনকে চিনি যার ভীষণ জেন্ডার ডিসফোরিয়া হচ্ছিল বা ইনকনগ্রেন্স হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু যখন এই বাচ্চাটার সাথে প্রায় 13 সেশন কাউন্সেলিং সেশন করা হয়, তখন একটা অদ্ভুত গল্প বেরিয়ে আসে। সেটা হচ্ছে, বাচ্চাটা একটা 14 বছরের মেয়ে, যে ফিজিক্যালি একটু যেটাকে আমরা ওবেস বলতে পারি, একটু মোটা বলতে পারি, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট পার্টিকুলারলি অনেক আর্লি এজে এসছে, তার পিউবার্টির অনসেট অনেক আর্লি। তো ওর এনভায়রনমেন্টেও সবসময় এই ঢেকে রাখা, এক্সপোজড হয়ে যাচ্ছে, ওটাকে প্রোটেক্ট করা, এটা তার এনভায়রনমেন্টে অসংখ্যবার হয়েছে, বিশেষ করে তার নিজের মাকে দিয়ে হয়েছে। মা স্বাভাবিকভাবে তাকে একটু ঢেকে রাখতে চাইতেন, অ্যাজ ইফ এই জিনিসটাকে বাচ্চাটা খুব সাইকোলজিক্যালি ভালো ফিল করতো না। তার উপর 3 থেকে
আমি এক্স্যাক্টলি নাম্বারটা মেবি 3 to 7 এর মধ্যে কিছু একটা সেক্সুয়াল অ্যাবিউজের ভেতর দিয়ে গেছে। সব কিছু নিয়ে তার ফিমেল বডিটার উপর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘৃণা তৈরি হয়েছে, এবং ঘৃণা থেকে তার মনে হয় যে ইফ ইট ইজ দ্য থিওরি, যদি এরকম হয় আমি বেছে নিতে পারি আমার জেন্ডারটা কি, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ গার্ল, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ লাইক আ ফিমেল, নেভার। সো এই জায়গাটাতে পরে কিন্তু আমরা যদি ফলো থ্রুর আপডেট আপনাদেরকে দিই, এই বাচ্চাটা কিন্তু এই ট্রানজিশনের আইডিয়া থেকে সরে এসছে। এই জায়গায় আমি যেই পয়েন্টটাতে শুরু করেছিলাম তার কন্টিনিউয়েশনে যাচ্ছি। যখন প্রথম এই জেন্ডার ইনকনগ্রুয়েন্ট, জেন্ডার ডিসফোরিয়া অ্যান্ড দেন ট্রানজিশনের প্রশ্ন, সাইকোলজিক্যালি অ্যাসেসমেন্টটা অনেক সময় নিয়ে করার একটা রিকমেন্ডেশন ছিল এখনও, বাট ইটস মোর টুয়ার্ডস যে আমরা কোনো মতামত চাপিয়ে দিব না। সো লাইক এখন ব্যাপারটা হয়ে গেছে একটু ডিফারেন্ট, যে অ্যাজ ইফ আমি যদি জেন্ডার ট্রানজিশনে যেতে চাই ওটাকে অ্যাফার্ম করা, এটা অ্যাজ ইফ আমাদের দায়িত্ব। যদিও এটা মানে বহু দেশে যেহেতু লিগালাইজড হয়েছে, তাই যেসব দেশে লিগালাইজ না তাদের জন্য নিজেদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন, তারা এই প্রোটোকলটা ফলো করবেন সেটাই নর্মাল। কিন্তু ওই জায়গাটাতে অপোজিটলি কি তাকে এই ট্রানজিশনের চিন্তাতে আনলো, এই জায়গায় সাইকোলজিস্টরা এই জায়গা থেকে আস্তে 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 সরে গেছেন। সেটার কারণ বা সেটার তারাটা কি আমাদের জানা নাই। দ্বিতীয়ত আরেকটা স্টেপ ছিল যেটাকে আমরা বলি সোশ্যাল ট্রানজিশন, অর্থাৎ আপনি যদি একজন পুরুষ হন, আপনি একটু নারী হতে চাচ্ছেন, আপনি মনে করছেন আমি তো নারীর মতো, সো আপনি সাইকোলজিক্যালি ডিস্ট্রেস। হরমোনাল ট্রানজিশন বা সার্জিক্যাল ট্রানজিশন শুরু করবার আগে এই মানুষটাকে একটা সোশ্যালি সে কিছু মাস, মানে আমি যদি পুরুষ থেকে নারী হতে চাই তাহলে মেয়েদের মতো ড্রেস আপ করা, এরকম করে আমি সোশ্যালি একটু সার্ভাইভ করার চেষ্টা করব। আমি দেখব যে যেই সোসাইটি আমাকে কিভাবে নিচ্ছে, ওখানেও তো কিছু ট্রমা আছে। যখন সোসাইটি বুলি করা শুরু করে, সেই বুলিং থেকেও তো আমার সুইসাইডাল আইডিয়েশন হতে পারে। আমার জেন্ডার ডিসফোরিয়া ইনকনগ্রুয়েন্সের জন্য আমার আইডিয়েশন আছে, যেটা আমাদের 100% এখানে এমপ্যাথি দেওয়া উচিত, সিম্প্যাথি দেওয়া উচিত। অপোজিটলি যখন মানুষটা একটা ট্রানজিশনে যাচ্ছেন, দ্য সোসাইটি যেভাবে এটাকে মানে না বলবে, এবং সেখান থেকে পার্টিকুলার যেসব দেশগুলো এটাকে লিগালাইজ করে নাই সেখানে তার যে ট্রমা, এই সোশ্যাল ট্রানজিশনটার একটা ভূমিকা আছে যে সে আসলেই নিতে পারবে কিনা। দেন তার হরমোনাল ট্রানজিশন, সার্জিক্যাল ট্রানজিশন। কিন্তু আস্তে আস্তে প্রোটোকল থেকে এটাও উঠে গেছে যেভাবে আপনি জিনিসটাকে বলেন। সো এখন ব্যাপারটা হয়েছে, আমার 7 বছরের বাচ্চা বলছে আমার 7 বছর বাচ্চা নীল জামা দিয়ে খেলে, আমার মেয়ে বাচ্চা নীল জামা দিয়ে খেলে, টমবয়ের মতো আচরণ করে, মা আমি একটা ছেলে, পরদিন আমি তার টেস্টে যদি সে বাড়ি ফেরত আসে আপনি কিছু বলতে পারবেন না। সো আমরা এই জায়গাটাতে চলে গেছি। এবং একইভাবে সার্জিক্যাল, আমাদের সোশ্যাল ট্রানজিশনের দরকার নাই, এত ওইটা এক্সপ্লোর করার দরকার নাই। ডিস্ট্রেসটা কি অন্য কোনো কিছু আছে কি না, অথবা আমি অন্যভাবে যদি বলি, সবাই এই এক্সপ্লোরটা সততা নিয়ে করে না। বহু উদাহরণ আছে সারা পৃথিবীতে এক্সিস্ট করে, যে এই এক্সপ্লোর করার জায়গাটা, যে আসলে মানুষটার কোন আইডিয়া থেকে ট্রানজিশনের কথা বলছে, এই কানটা সচেতনভাবে অনেস্টি দিয়ে নাই। তো এই তারাটা কিসের? একটা অদ্ভুত তারা, এখনই। তাতে যেটা হয়, একটা সাধারণ মানুষের কথা চিন্তা করেন যার মাথায় চিন্তাটা এসছে, আই এম ভেরি আনহ্যাপি, আমি একটা রং বডিতে ট্র্যাপড হয়ে গেছি, এবং তার জন্য ডিসিশন নেওয়া ভয়ঙ্কর কঠিন। কিন্তু এই জায়গাটাতে যে জিনিসটাকে আমরা যখন টেলিভিশনে একটা মানুষ রূপান্তরিত হচ্ছেন, সমস্ত মুহূর্তেই তিনি ভাইরাল, সারা পৃথিবীর সবাই তাকে চিনেন, এর চেয়ে গ্ল্যামারাস আর কি হতে পারে সারা পৃথিবীর। এবং একটা মানুষ যখন আমার এ ধরনের কোনো ডাইলেমা হয়, আমাদের একটা মনের ভিতরে আমার দ্বন্দ্ব হয়, তখন যদি আমি ভ্যালিডেশন পাই, অ্যাকসেপ্টেন্স পাই, অ্যাটেনশন পাই, ফেম পাই, তখন ট্রানজিশনের সিদ্ধান্ত আমি কেন নেব না? এই প্রশ্নটার উত্তর আমাদেরকে খোঁজার আসলে চেষ্টা করা উচিত। তাতে আমরা অনেকের বেলাতে দেখি যে আমরা প্রশ্ন করি না। আজকে যদি আপনাকে বলে যে তোমার কিডনিটা আমি একটা ফেলে দিব আর একটা দিয়ে তুমি বহু বছর ভালো থাকতে পারবা, আপনি যতই জানেন আপনি সারা জীবনে একটা কিডনি নিয়ে বাঁচতে পারবেন, কিন্তু আপনি আপনার ইউরোলজিস্টের ঝানাপানা করে দিবেন, কারণ টু মেক শিওর যে আপনি সারা জীবন সুস্থ থাকবেন। বাট এই মানুষগুলো এই প্রশ্নগুলো যথেষ্ট করে কিনা, করছে কিনা, করার আগেই আমরা ট্রানজিশনে নিচ্ছি কিনা। অ্যান্ড বাই দ্য ওয়ে,
হেলথ ইন্ডাস্ট্রির করাপশন নিয়ে যদি অন্যভাবে আমরা বলি, একটা হরমোনাল ট্রানজিশন আপনাদের কাছে খুব মনে হয় যে খুব কম খরচের ব্যাপার? একটা সার্জিক্যাল ট্রানজিশন আপনার কাছে মনে হয় একটা কম খরচের ব্যাপার? আপনাদের কাছে কি আসলেই মনে হয় সবার কিছু মানুষের যতটা না আপনি ভালো থাকেন, যতটা না আপনি সুস্থ থাকেন, তার চেয়েতে তাদের কাছে এই জায়গাতে ধরেন আমার 100 জনের মতো এরকম একটা পুল অফ পেশেন্ট আছে যারা সারা জীবন আমার উপর ডিপেন্ডেন্ট, কারণ আমি হরমোন প্রোভাইড না করলে তারা হরমোনটা পাবে না। আমি তাকে সার্জিক্যালি না নিলে সেটা আমি এখন $5,000 ফি রাখতে পারি, $10,000 ফি রাখতে পারি, আপনি আমার কাছে সারা জীবনের জন্য বাধা। সো এই জায়গাটা তো অনেক মানুষ খুব আগ্রহ নিয়ে আসতে চাবেন। সেই জায়গাটাতে আমরা অনেস্টিটা অ্যাসেস করব কি করে? আমরা অন্যভাবে যদি বলি, ধরেন আপনারা প্রমাণ করে ফেললেন যে জেন্ডার ডিসফোরিয়ার এক নাম্বার জিনিসটাই হচ্ছে যে এই মানুষটাকে ট্রানজিশনে হেল্প করা, এটাই আমার মোরালি এথিক্যালি দায়িত্ব। ধরেন আপনারা 90% ক্ষেত্রে ঠিক বলেছেন, মাত্র 10% বাচ্চা, যে বাচ্চাটা এমনি মনে করেছে যে সবাই এরকম, মানে ছেলে মেয়ে বলছে, আমি স্কুলে গেলেও এটাকে আমাকে নর্মালাইজ করা হচ্ছে, আমি মনে হয় মেয়ে। এই বাচ্চাটার এই 10% ভুলের দায়িত্বটা কারা নেবে? যেটা এত বছর ধরে নেচার যেটাকে সেফ বলেছে, আমরা সেটাকে মানতে চাই না, ইটস ওকে। এই 10% দায়িত্বটা কে নেবে? এই পুরো রিসার্চ, এই পুরো ট্রানজিশন, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট, প্রাইড মান্থ, কে এই দায়িত্বটা নেবে? এই 1%, 2%, 10%? আমি জানি না, এই উত্তরটা আমার কাছে জানা নাই। যখন একজন ট্রান্সজেন্ডার নারী অথবা একজন ট্রান্সজেন্ডার পুরুষ সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউ দেন, তখন শুনে জিনিসটাকে, এবং সবাই যেভাবে অ্যাটেনশন তাতে দেয়, দেখে মনে হয় কি হরমোনাল ট্রানজিশনে মনে হয় কোনো কষ্ট নাই, সার্জিক্যাল ট্রানজিশনটা মনে হয় খুব সোজা, মানে জিনিসটা খুব আনন্দে, জিনিসটা খুব ফ্যান্সির, একটা উৎসব শুরু হয়ে গেছে। হরমোন আপনার শরীরে যখন ঢুকানো হয়, যারা বিভিন্ন ধরনের হরমোনাল সাপ্লিমেন্টেশনে থাকতে হয়, অর্থাৎ রিপ্লেসমেন্টে থাকতে হয়, যেমন ধরেন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক, আমি নিজেও ডায়াবেটিক, আমার 4 বেলা ইনসুলিন নেওয়া লাগে। আমার উদাহরণটা দিয়ে বলি যে আমি ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট, এটা ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম, যারা আমরা এই ধরনের হরমোনাল জিনিসগুলোতে থাকি, আমরা প্রত্যেকে জানি যে এটা কী পরিমাণ আসলে আপনাকে বাঁচিয়েও রাখে, এটা যেমন সত্যি কী পরিমাণ এটা টোল আপনার শরীরে থাকে। একটা ইন্টারেস্টিং উদাহরণ আমি দিই। কোভিডের সময় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি যে ওই সময়টাতে কিছু কিছু দেশে না দেখবেন যে যাদের হেলথ ইন্স্যুরেন্স কাভারেজটা নাই, তো ওই জায়গাটা হলো কি অস্বাভাবিক দাম, মানে এক্সপেন্সিভ হয়ে গেল ট্রিটমেন্টটা, বিশেষ করে যারা লাইফ সেভিং ড্রাগগুলোর জন্য মানে স্টেটের কাছে একটা গিনিপিগের মতো থাকে, তো তাদের জন্য ইনসুলিন অ্যারেঞ্জ করা ইভেন অনেক দেশে কঠিন হয়ে যাচ্ছিল। তখন আমার কাছের মানুষদের আমি বলতাম যে দেখো, কিছু কিছু মানুষ আমরা এত অসহায় যে আমরা যদি আজকে জানি যে সারা পৃথিবীতে কোনো একটা কারণে ইনসুলিন, আজকে দেখবেন একটা ওষুধ আবিষ্কার হয়েছে যেটাতে ক্যান্সারের অমুক হয়েছে তমুক হয়েছে, একটা প্রোটোকল দিয়ে 6 মাস এটাকে মাথায় তুলবে, বাকি 2 বছর বলবে এগুলো দেওয়াই যাবে না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ইনসুলিন জাস্ট আপনাদেরকে কানেক্ট করানোর জন্য বলছি। তো আমার একটা কনসার্ন ছিল, কোনো দিন যদি এটা সাপ্লাই বন্ধ হয়ে যায় তো দেন কি, আমরা তো জাস্ট একটা গিনিপিক, আমরা জাস্ট একটা গিনিপিক, কারণ আমাদের এমন একটা জিনিসে আমরা আছি যে বাঁচার জন্য আমার এটার উপর থাকতে হবে। এখন আমাদের যে ডিজিজটা, এটা তো আসলে প্রাকৃতিক একটা আল্লাহ দিয়েছেন বলেন বা পেয়েছি, আমরা কিছু করার নাই। কিন্তু আপনি যখন কনসিয়াসলি এরকম একটা জায়গাকে সেফ মনে করেন, আপনি কিভাবে গ্যারান্টি দিতে পারেন যে সারা জীবন আপনি যে হরমোনাল সাপ্লাইটা পাচ্ছেন এমন কোনো রিসার্চ আসবে না যে এটা খুবই সিগনিফিকেন্টলি আপনার ডেট্রিমেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি হাইলাইট করবে? আপনি কিভাবে জানেন সারা বছর আপনি নিরবিচ্ছিন্নভাবে সারা জীবন হরমোনটা সাপ্লাই পাবেন? এমন কোনো সিচুয়েশন, সেটা যুদ্ধ পরিস্থিতির জন্য হোক, জাস্ট উৎপাদন বন্ধ হয়ে যাবে, জাস্ট সাপ্লাই চেন মানে ব্রেক হয়ে যাবে, সেই সময়টার ডিপ্রেশন, সেই সময়টার আপনার হেলথ কন্ডিশন, এবং আপনি যখন লাইমলাইটের ভেতরে নাই, বিকজ দের আর নিউ কেসেস এভরি ডে, তাদেরকে হাইলাইট করতে হবে টু স্ট্যাবলিশ আ থিওরি, টু স্ট্যাবলিশ, আমি কি বলবো, একটা আইডিওলজি, একটা ফিলসফি, দেন আপনি আসলে একজন জাস্ট স্ক্রিনের বাইরে আপনি, অ্যান্ড দেন ইয়োর সাফারিংস ইজ ইয়োর সাফারিংস। এটা আমি একজন সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে এগুলো নিয়ে আমরা কথা বলি, এগুলো নিয়ে আমরা চিন্তা করি, এগুলো নিয়ে আমরা ভাবি, কিন্তু আমাদের কথাগুলোকে কোনো প্ল্যাটফর্মে ডেকে আমরা
আমরা বলার সুযোগটা পাই না, কারণ আমাদের তো আপনারা ইন্টারভিউতে ডাকেন না, আমাদেরকে তো আপনারা রিস্কি মনে করেন, আমাদের অপিনিয়ন আপনারা শুনতে চান না। বাট অ্যাট দ্য সেম টাইম যে কোনো ডিসকাশনে আপনারা যদি কোনো একজন কনসালটেন্ট আমি যে কথাগুলো বলেছি তার বিরুদ্ধে অসম্ভব পাওয়ারফুল এভিডেন্স দাঁড়িয়ে আমার কথাগুলোকে ভুল প্রমাণ করতে পারেন, সেই অধিকারটা তার আছে, আমি তাকে সেই অধিকারটা দিতে চাই। এবং আমি তো খুবই চাই যে আমরা ভীষণভাবে ইন্টেলেকচুয়ালি এটা নিয়ে কথা বলি, ভীষণভাবে। সত্যি বলি আপনাদেরকে, সেটা হলো LGBTQI যদি শব্দগুলো আপনারা কখনো শোনেন, L ফর লেসবিয়ান, G ফর গে, B ফর বাইসেক্সুয়াল, T for transgender, Q for queer, and A+, অর্থাৎ it's an umbrella, right? To be honest, LGBTQIA+ community, যেটাকে আমরা একটা বিশাল আমব্রেলা বলছি, সে জায়গাটাতে আমার ব্যক্তিগত একটা খুব মানে আবেগের জায়গা হচ্ছে ট্রান্সজেন্ডার। আমি ব্যক্তিগতভাবে ভীষণ মনে করি এত বছর ধরে আমাদের যারা ইন্টারসেক্স ছিল, যারা আমাদের হিজড়া কমিউনিটি, তাদের বিরুদ্ধে একটা অসম্ভব সোশ্যাল ইনজাস্টিস হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিত না। এবং এটা যেরকম সত্যি, একইভাবে চট করে একটা আমার দেশে হঠাৎ করে আমি একদিন সকালে উঠে শুনবো যে আমার বাচ্চার জেন্ডার ট্রানজিশন হয়ে যাবে, আমাকে কেউ ডাকবেও না। আমি নিজেকে মাঝে মাঝে যখন ওরকম দেশগুলোতে দাঁড়িয়ে জিনিসটাকে চিন্তা করে আমার খুব দম বন্ধ হয়ে আসে। তাই আমার কাছে মনে হয় যে LGBTQI+ এর বিশাল কোনো আলোচনায় আমি না থাকলেও, আমি যতদিন আমি মনে করি আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকবে, আমি অনেক প্রশ্ন করতে চাই, অনেক প্রশ্ন। এবং আমি চাই আমার সামনে আমাদের দেশে জিনিসটা লিগালাইজড হবার আগ পর্যন্ত যারা এটাকে প্রমাণ করে ছাড়বেন বিজ্ঞানের ভিত্তিতে, আমরা সবাই মিলে তাদেরকে অনেক প্রশ্ন করতে চাই এবং ওই উত্তরগুলোতে আমরা যথেষ্ট নিরাপত্তা চাই। কেবলমাত্র তখনই আসলে আমি মেনে নিব যে ইটস ওকে, ইটস ফাইন অ্যান্ড ইটস পারফেক্টলি ফাইন। একজন মানুষ যখন তার বায়োলজিক্যাল সেক্স বা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী হন বা নারী থেকে পুরুষ হন, যেটাকে আমরা ট্রান্সজেন্ডার ফিমেল বা ট্রান্সজেন্ডার মেল এভাবে করে চিনি, খুব স্বাভাবিক তিনি তার এই রূপান্তরিত হবার পরে সমাজের কাছে কিছু প্রত্যাশা রাখেন। দেখো, আমি তো আসলে পুরুষ থেকে নারী হয়েছি, এখন আমি তোমার কাছে কিছু জিনিস চাই যে তুমি আমাকে দিবা। আসেন, এই উদাহরণটায় আমি কতগুলো প্রত্যাশা, এবং সেই জায়গাটাতে আমাদের ধর্মভিত্তিক না, জাস্ট সামাজিকতার পয়েন্ট অফ ভিউ থেকে, এবং ইকুয়ালিটি বা যেটা নিয়ে আমরা ফেমিনিজমের, যেহেতু আমি একটা নারীর উদাহরণ দিয়ে বলবো তাই ফেমিনিজমের পয়েন্টে আমি এখানে কয়েকটা কথা বলি। যেমন একজন পুরুষ যখন নারী হয়েছেন, খুব স্বাভাবিক তিনি প্রথমেই চাবেন আমি তোমার টয়লেটটা ইউজ করতে চাই যেখানে নারীরা যায়, দরজার বাইরে লেখা আছে পুরুষ নারী, আমি ভাই আমার একটা পেনিস থাক, আমার বুকে দাড়ি থাক, মুখে দাড়ি থাক, আমি মনে মনে নারী মনে করি আমি তোমার টয়লেটটাতে যাব। ধরে নিচ্ছি এমনও হতে পারে তার হরমোনাল ট্রানজিশন তিনি করেছেন, সার্জিক্যাল করেছেন বা করেননি, তিনি মননেই নারী। আপনার প্রত্যাশা হলো এবার আমার টয়লেটে আপনি ঢুকে যাবেন, কিন্তু সেই জায়গায় আরও 10 জন নারী আছেন, তাদের এটা একটা সিকিউরিটি থ্রেট, অথবা তারা মনে করেন যে এটা সোশ্যালি খুব অকওয়ার্ড, যে মানে আমরা একই টয়লেটে, এটা খুব ডিফিকাল্ট তাদের জন্য প্রসেস করা। সবসময় যারা মাইনরিটি গ্রুপের, তাদের একটা প্রত্যাশা থাকে যে তাদের অধিকারগুলো তারা সমাজে সবসময় চাবেন, সেটা করতে গিয়ে মেজরিটির স্ট্রেস, ইনফ্যাক্ট মেজরিটির স্ট্রেস বলে এই শব্দটা এক্সিস্ট করে না, কিন্তু আপনি যখন LGBTQIA+ নিয়ে পড়বেন, জানবেন, শিখবেন, আপনি মাইনরিটির স্ট্রেস কথাটা শুনবেন, যেটা অবশ্যই এই পয়েন্টে আমি কিছু বলবো আমাদের সেন্সিটিভিটির জায়গাটা কী হওয়া উচিত। কিন্তু মেজরিটির যে এই যে একটা স্ট্রেস, এটা যখন আপনি অ্যাকনলেজ করতে পারেন না, এটা যখন আপনি ক্যাপাসিটেট করতে পারেন না, এটা নিয়ে যখন আপনার সেন্সিটিভিটি হয় না, তখন এটা একটা প্রবলেম। আপনি যতই নিজেকে একজন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নাম দেন, অনেক সময় আমরা দেখি যে জাজমেন্ট কামস ফ্রম দিস পিপল মোর দ্যান আস। এটা একটা উদাহরণ। একইভাবে আমি পুরুষ থেকে নারী হয়েছি, এখন নারীদের একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আমি তো নারী, আমি ওদের সাথে দৌড়াবো।
এবং বহু উদাহরণ আপনারা পাবেন, দৌড় প্রতিযোগিতা, সাইক্লিং থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে এই জিনিসটা হচ্ছে যে নারীদের একটা কম্পিটিশন, দৌড়ের একটা কম্পিটিশন। প্রথম হয়েছেন ট্রান্সজেন্ডার ফিমেল, সেকেন্ড হয়েছেন ট্রান্সজেন্ডার ফিমেল, থার্ড হয়েছেন বায়োলজিক্যাল ফিমেল, যিনি জন্মগতভাবে নারী। এটাকে আপনি ইকুয়ালিটি বলেন? এটা এত বছর ধরে ফেমিনিজম এজন্য কাজ করছে। এবং ইকুয়ালিটি, ইকুইটি জিনিসগুলো যে আলাদা, সেম অপরচুনিটি শব্দগুলো দিয়ে আলাদা, সব আমরা এক জায়গায় গুলিয়ে ফেলেছি। এবং যতভাবে আপনি আপনার পেনিসটা কেটে ফেলেন, আপনি ইস্ট্রোজেন নেওয়া শুরু করেন, সবসময় এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নাই যে ফিজিক্যাল এবিলিটি ওয়াইজ, ধরেন আপনার এটা মানতে কষ্ট যে যাই হোক, জেন্ডার যাই হোক, আমরা এক, কিন্তু ফিজিক্যাল এবিলিটি ওয়াইজ পুরুষ এবং নারী যে আলাদা, এটা আপনি কোনো অন্য যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না। তাই আপনি আর আমি যদি একসাথে দৌড় দিই, আপনার প্রত্যাশা হচ্ছে আপনি দৌড় দেওয়ার অধিকার চান, কিন্তু আপনি যখন দৌড়টা দেন, আপনি তখন মেজরিটির রাইটস ব্রেক করেন। এটা নিয়ে আমরা এখন যারা মেজরিটি, তারা এটা নিয়ে প্রশ্ন করলে তারা জাজমেন্টাল, তারা তাদের অধিকার নিয়ে কথা বললে তারা আপনাকে চায় না, বা আপনাকে আপনার রাইটস আপনি আছে এটা করার তারা দিচ্ছে না। ব্যাপারটা তো তা না, ব্যাপারটার সেন্সিটিভিটি তো আরও ভিন্ন জায়গাতে। একজন নারী সুন্দরী প্রতিযোগিতায় গেছেন, পার্সোনালি সুন্দরী প্রতিযোগিতাকে আমি কিভাবে দেখি সেটা একটা ভিন্ন আলোচনা। একটা ডিসপ্লে জোন যেখানে একজন বায়োলজিক্যাল ফিমেল তার জায়গা করতে চাচ্ছেন, এবং সেখানে পুরোটা হরমোন বেসড, পুরোটা সার্জিক্যাল ট্রানজিশন বেসড, যেটাকে আপনি বিউটি বলেন। কিন্তু আসলে কি এটা জাস্টিস? আসলে কি এত দিন ধরে যিনি নিজেকে গ্রুম করলেন একজন নারী হিসেবে, সবভাবে স্ট্যান্ডার্ডটা ফুলফিল করার জন্য, সে জায়গাটা আপনি দাঁড়িয়েছেন, আপনি কি এজন্য প্রাউড হতে পারেন? এটা কি মিস ইউজ অফ, মানে আপনাদের কাছে কখনো মনে হয় না যে এটা এক ধরনের মিস ইউজ করা, অথবা অধিকার আমি চাই বলে যারা আসলে অনেক দিন ধরে প্রপারলি জায়গাটাতে, যেটা স্ট্যান্ডার্ড যাই হোক, সেখানে আমরা যে ঢুকে যাচ্ছি, ল্যাটারাল এন্ট্রি নিচ্ছি, এটা কি আসলে জাস্টিফায়েবল? এটাকে আমরা কোন যুক্তি দিয়ে জাস্টিফায়েবল বলবো? তাই অনেক সময় হয় যে ধরেন আমি আর আপনি একটা জায়গায় ট্রেনিংয়ে গিয়েছি, এখন থাকার জায়গাটা এমন যে আপনার আর আমার একই জায়গাতে জায়গা পড়লো, আপনার একটা পেনিস আছে, আপনার একটা ফেশিয়াল হেয়ার আছে, আমি কেন আপনার সাথে একই রুমে থাকবো? আমি এখনও রিলিজিয়ান নিয়ে কথা বলিনি, আমি জাস্ট কালচারাল পয়েন্ট এবং সোশ্যাল কনটেক্সট থেকে কথা বলেছি। এবং ট্রান্স ফিমেল নর্মাল বায়োলজিক্যাল ফিমেলের সাথে রুম শেয়ার করেছে এবং রেপ হয়েছে, এই ঘটনাটা আপনি আমাদের সামনে এসছে, আপনি এটা পাবেন, এটা আপনি জাস্ট গুগল করলেই পাবেন। পার্টিকুলারলি জেলে হয়েছে, পার্টিকুলারলি ট্যুরে হয়েছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এখন ইজ 1%, সেই 1%টা কি মানুষ না? সেই 1%টা কি ফিমেল না? সো তারাও তো তাহলে একটা মাইনরিটি গ্রুপ। যখন এই ধরনের অন্যায়টা হয়, তখন কেন তাদের ভয়েসটা আপনারা কেড়ে নেবেন এবং ট্যাগ হবে যে দুনিয়ার সবাই জাজমেন্টাল? এটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি কিনা? আপনার অধিকার, একটা মানুষ তো অধিকার তার চাইতেই পারে, কিন্তু সোসাইটির সীমাবদ্ধতা, আমি বারে বারে একটা কথা বলি, মানুষের এই ধারণাটা নাই। আপনি যদি কখনো সেক্সুয়ালিটি নিয়ে পড়াশোনা করেন, আপনি সবার আগে যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে সেক্স। এটা থেকে কালচার, রিলিজিয়ন, সোসাইটি আলাদা করা যায় না। এবং যত ধরনের আমরা যেই থেরাপিগুলোই প্ল্যান করা হোক না কেন, বায়ো সাইকো সোশ্যাল মডেল এটার উপর দাঁড় করিয়ে প্রত্যেকটা ইন্টারভেনশন প্ল্যান করা হয়। সো দ্যাটস হাউ সেক্স, রিলিজিয়ন, সোসাইটি, কালচার, এভরিথিং ইজ কানেক্টেড অ্যান্ড সেম অ্যাজ একটা হিউম্যান পার্সোনালিটি বা অ্যাজ এ হোল সেই মানুষটা। তাই এই প্রত্যেকটা জিনিস অধিকার চাওয়াতে কোনো অসুবিধা নাই। মাইনরিটির স্ট্রেস যদি খুবই সারা পৃথিবীতে আসলে আমরা ভীষণ আপলিফটেড একটা আইডিওলজি, সেই জায়গাতে অনেক ক্ষেত্রে মেজরিটির স্ট্রেস আমাদের চোখেই পড়ে না। তাই এই জায়গার সীমাবদ্ধতা, সমাজের সীমাবদ্ধতা, ধর্ম বাদ দেন, খুবই জরুরি যে আমরা এটার ব্যাপারে আপনাদের মুভমেন্টটা কেমন হবে, যারা LGBTQI এর ট্রান্সজেন্ডার মুভমেন্ট নিয়ে কাজ করছেন যে কোনো দেশে, বিশেষ করে যেই দেশে এখনও সোশ্যাল রিকগনিশন পেতে আপনাদের প্রবলেম হচ্ছে, বা লিগালাইজড না, ইভেন হরমোনাল বা সার্জিক্যাল ট্রানজিশনাল লিগালাইজড না, সেই সব দেশগুলোতে আপনাদের অধিকারের রিপ্রেজেন্টেশনটা কতটুকুন পর্যন্ত হবে, এই বাউন্ডারিটা আপনাদের জন্য একটা ইউনিক চ্যালেঞ্জ। আমাদের জন্য এটা একটা ইউনিক চ্যালেঞ্জ।
রিলিজিয়াস কনটেক্সট থেকে আমরা যদি ট্রান্সজেন্ডার এই টপিকটার সেন্সিটিভিটি যাচাই করি, কোনো সন্দেহ না এটা একটা খুবই একটা অস্বস্তিকর একটা অবস্থা। যেমন ধরেন আপনি যদি ইউএসএ থাকেন, ইউকেতে থাকেন, কানাডায় থাকেন, যেখানে আপনি থাকেন, ওখানে আপনি বিশ্বাস করেন আপনার আইডিওলজি যেটা, সে অনুযায়ী আপনার মেডিকেল ফ্যাসিলিটিস আছে, লিগালাইজেশনের কোনো প্রবলেম নাই, তাই আপনার জন্য ট্রানজিশন হওয়ার পর সোশ্যালি কেউ আপনাদেরকে তাকাচ্ছে না, আপনার ভালো থাকা, সুস্থ থাকা সব কিছু যেভাবে নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ তো আসলে তার চেয়ে অনেক ডিফারেন্ট একটা কনটেক্সটের দেশ। আমাদের দেশের একটা বড় অংশের মানুষ মুসলিম, আমাদের একটা বড় অংশের মানুষ যেহেতু তারা মুসলিম এবং তারা ইসলামিক জীবন ব্যবস্থা এটাতে সাবমিট করে, তাই এখানে যে জিনিসগুলোতে হ্যাঁ এবং না বলা আছে তাতে তাদের একটা শ্রদ্ধা থাকে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। এমনকি আপনি দেখবেন যে সে হয়তো নামাজ পড়ছে না, কিন্তু চট করে তার সামনে একটা শূকরের মাংস রেখে দেন, সে খুব রিয়াক্ট করে যে কিছুতে আমি ছুতেও পারবো না, এটা তো হারাম। তাই আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মানে আইডিওলজিক্যালি ধর্ম কিসে না বলে হ্যাঁ বলে, এটাতে অনেক মানুষের সংবেদনশীলতা থাকে। ওই জায়গা থেকে আমরা যখন কথা বলবো, কোনো সন্দেহ নাই একটা মানুষ ইন্টারসেক্স থেকে যখন ট্রানজিশনে যাবেন, তাদের জন্য সোসাইটি রাষ্ট্রীয়ভাবে আলাদা একটা জায়গা দরকার। কিন্তু কখনো যদি ট্রান্সজেন্ডার পিপল যারা আছেন, যারা একদম সুস্থভাবে নারী বা পুরুষ হয়ে জন্মেছেন, তারা আস্তে আস্তে করে একটু হিজড়া, একটু ক্রস ড্রেসিং এইসব নাম করে যখন ব্লেন্ড করতে চাবেন, সোসাইটিতে বড় অংশের মানুষ বাধা হয়ে দাঁড়াবে। কারণ এটা রিলিজিয়নের শিক্ষা না। আমাদের রিলিজিয়নে খুবই ইন্টারেস্টিং একটা শব্দ ব্যবহার করা হয়েছে, অনেকগুলো সূরাতে এটা এসছে। আমরা যে বারে বারে একটা কথা বলি যে এত কিসের তারা, কোন শক্তিটা এত শক্তিশালী, কারা এইসব যে খুব দ্রুত লিগালাইজড হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, এটার বিপক্ষে, ট্রান্স আইডিওলজির বিপক্ষে বললে থামিয়ে দেওয়া হচ্ছে, কেউ আমরা এটাকে দেখতে পাচ্ছি না। এবং এর অনেকগুলো ব্যাখ্যা আসলে আমাদের পার্টিকুলার রিলিজিয়নে আছে। এবং যখন ট্রান্সজেন্ডারের এই প্রসঙ্গটা এসছে, এই জায়গাটাতে একটা মাত্র শব্দ আমি মনে করব সামনে আনবো, সেটা হচ্ছে সীমা লঙ্ঘন। তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমাকে যেভাবে করে বানানো হয়েছে সেটাতে সীমা লঙ্ঘন করো না। এখন সেই ক্যাপাসিটিতে আপনি যদি একজন আলেমের সাথে কথা বলবেন, তিনি দেখবেন যখন এটা ইন্টারসেক্স, এটা একটা ক্রাইসিস, এটা একটা হেলথ ইমার্জেন্সি বলতে পারেন, তখন এটাকে আমরা একভাবে, তারা দেখবেন এটার পক্ষে কখনো না বলবে না। কিন্তু তাদের জন্য আপনি এখন চান যে একজন ইমাম আপনার পক্ষে কথা বলুক, এটা তার জন্য ডিফিকাল্ট, কারণ এটা তার রিলিজিয়াস বাউন্ডারি, এটা তাকে কখনো ক্যাপাসিটেট করবে না। এখন আপনি তাকে জাজমেন্টাল ডাকতে পারেন না, এটা তার একটা রিলিজিয়াস সীমাবদ্ধতা। কারণ জ্ঞানও তো তিনি ইসলামের সাবমিট করেছেন, আপনি যেটাতে সাবমিট করেছেন, এন্ড অফ দ্য ডে সেখানকার অনেক কিছু ফিলসফি দিয়ে আপনি তাড়িত, ধাবিত, তো তার জন্য আসলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করাটা কঠিন। কিন্তু হ্যাঁ, তাই আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে একটা ট্রান্সজেন্ডার টপিক, এটার সেন্সিটিভিটি, এটা আমাদের যারা ডেফিনেটলি আপনার অধিকার আছে, আপনি আপনার জীবনে আপনি যা কিছু বেছে নিতে পারেন, কিন্তু এখানে আপনি যে জায়গাটাতে আছেন সেই জায়গাটার বৃহত্তর অংশের মানুষের মনস্তত্ত্ব, তার সামাজিকভাবে তিনি জিনিসটাকে কিভাবে প্রসেস করেন, তারা জিনিসটাকে কিভাবে প্রসেস করেন, তাদের রিলিজিয়াস এবং সামাজিক সীমাবদ্ধতা, এই জিনিসগুলোকে অসম্মান করাটাও আমি মনে করি না যে সাপোর্ট করার মতো কোনো একটা কিছু। কারণ বরং অবশ্যই সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি হয়তো একটা সেকুলার কান্ট্রিতে, গ্রসলি সেকুলার বলছি, বাংলাদেশ কোনো সন্দেহ না একটা সেকুলার কান্ট্রি, কিন্তু আমি জীবন যাপনের প্রণালীর উপর ভিত্তি করে বলছি, অন্য একটা জায়গাতে LGBTQI যেভাবে খুবই অ্যাকসেপ্টেড হবে, বিশেষ করে ট্রান্সজেন্ডার ইস্যুটা আপনি গ্রহণযোগ্যতা পাবেন, বাংলাদেশও তো এটা সিচুয়েশানটা একটু ডিফারেন্ট। তাই অধিকার আপনি চাইতেই পারেন, কিন্তু এই জায়গাটাতে কতটুকুন আপনি ফেরত পাবেন, সেই জায়গাটা আপনাদের স্ট্র্যাটেজিটা আমার কাছে মনে হয় সবসময় অ্যাটাকিং হওয়া উচিত না, যে কেন আমরা মেনে নেই না, কারণ এই সেন্সিটিভিটি, কারণ এই সীমাবদ্ধতা।
একজন মানুষ যদি পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন বা নারী থেকে পুরুষে রূপান্তরিত হন, ঠিক এই জায়গাটাতে এই মানুষগুলোকে কি আমাদের কথা বলতে দেওয়া উচিত? তারা ধরেন একটা সেমিনার করতে চাবে, একটা সিম্পোজিয়াম করতে চাবে, তাদেরকে কি আমাদের জায়গা করে দেওয়া উচিত? আপনারা হয়তো একটু খেয়াল করেছেন, একটা ঘটনা কিন্তু বেশ ভাইরাল হয়েছিল, সেটা হলো হো চি মিন ইসলাম নামক একজন রূপান্তরিত নারী, যিনি পুরুষ থেকে নারী হয়েছেন, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলেন। সেই প্রোগ্রামে নারীদের ক্যারিয়ার বিষয়ক একটা প্রোগ্রাম, আমি যদি ভুল না করে থাকি, অনেক নারী আমন্ত্রিত ছিলেন এবং রূপান্তরিত নারী হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন, এবং অনেকগুলো অর্গানাইজেশনের মানে বিরোধিতার মুখে প্রোগ্রামটা ক্যান্সেল হয়, তিনি সেখানে যেতে পারেননি। সেই সময় হো চি মিন ইসলাম একটা বেশ বড় সড়ো স্টেটমেন্ট দেন এবং সেখানে তিনি কতগুলো শব্দ ব্যবহার করেন, যে জঙ্গি গোষ্ঠী বা ধর্মীয় মৌলবাদ, এই ধরনের কিছু শব্দ। এবং আপনি যদি পুরো স্টেটমেন্টটা পড়েন, আপনি দেখবেন যে তিনি মাইনরিটি স্ট্রেস হচ্ছে তার, তিনি সেফ না, এরকম একটা জিনিস তার পুরো স্ট্যাটাসে দেখিয়েছেন। আমি এই টপিকটা নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে আমার ব্যক্তিগত মতামতটা আমি দিই। আমি মনে করি অবশ্যই অনেকগুলো নারীর মাঝখানে তিনি নিজেকে নারী বলে দাঁড়াবেন, আমি সেই টপিকে বলবো না, কিন্তু জিনিসটা যদি এমন হয় যে এই ধরনের রূপান্তরিত পুরুষ বা নারী নিজেদের একটা প্রোগ্রাম করতে চাচ্ছে, যেখানে তারা তাদের মতবাদ দিয়ে বলবে, এক্সপেকটেশন নিয়ে বলবে, সেখানে আমাদের একটা আলোচনা হচ্ছে না আমার বাথরুম তো আমি তোমাকে ইউজ করতে দিতে পারছি না, তুমি কি এই অ্যারেঞ্জমেন্টটা আর কি হতে পারে। ধরেন, যেহেতু দিন শেষে একটু ভেবে যদি আমরা দেখি, একটা মানুষ, আমি একজন পুরুষ, এখন একজন পুরুষের সাথেই যৌন মিলন করতে চায়, একজন ট্রান্সজেন্ডার তিনি বেছে নিয়েছেন আমি নারী হব। দিন শেষে এখানে তার একটা মানুষ হিসেবে যদি আমরা চিন্তা করি, এটা তার অধিকার যে তিনি এটা বলতে পারেন, এটা চাইতে পারেন। দিন শেষে আসলে বাক স্বাধীনতা তো একটা আমাদের, বিশেষ করে আমাদের দেশেও বলি, এটা একটা প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, তাই তাদের কথা বলতে দিতে হবে। এখন আমি মনে করি এটা আমার একটা ব্যক্তিগত মানে মতামত, এবং এখানে যেই কথাটা আসে যে কেউ কথা বলছে মানেই যে এটা প্রচার হয়ে যাবে, এটা না। সে যখন কথা বলা শুরু করে তখন আরও অনেক মানুষের এটার পক্ষে বা বিপক্ষে মত দেবার ক্ষমতা, সেটাকে প্রশ্ন করার ক্ষমতা তৈরি হয়। এই ক্ষমতাটা কেড়ে নিলে শুধু শাসন বারণ নাউজুবিল্লাহ বলে আমরা এটাকে কার্পেটের নিচে রাখতে পারবো না। আমি এটাকে রিপিট করছি, ট্রান্স টপিক, LGBTQIA টপিক এমন টপিক না যে আপনি অনেক শক্ত করে দড়ি দিয়ে বাঁধলে এরা মাথা উঁচু করতে পারবে না। নো, ডিফিকাল্ট। যদি আপনি এটার সেন্সিটিভিটি, এটার ব্যাপকতা এবং এটাকে প্রসারের জন্য যারা কাজ করেন তাদের সঙ্গবদ্ধতা, এই জায়গাগুলো এবং তাদের স্ট্র্যাটেজি, এগুলোর কাছে আপনার ধর্মীয় ইমোশন এবং আমার সমাজ তো এটা অ্যালাউ করে না, এটা যুক্তি দিয়ে টিকবে না। তো সেই জায়গা থেকে আমাদের আসলে সত্যি এই জায়গাটা একটু একটু করে করতে হবে। এবং ডেফিনেটলি তারা বলছেন মানে জিনিসটা আমার বাচ্চা ট্রান্স হয়ে যাবে তা না। আমাদের সব বাচ্চা হয়তো এই আইডিওলজি নিয়ে তারা প্রশ্ন করতে শিখবে। আমি যখন এটাকে জোর করে যে না তুমি কথা বলতে পারবা না, তখনই দেখবেন যে এই জায়গাটাতে মাইনরিটি স্ট্রেস এই জিনিসটাকে মানে আঁকড়ে ধরে তারা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করবে। তারা বোঝাবে যে আমরা জঙ্গি, তারা বোঝাবে আমরা ধর্মীয় মূল্যবোধে অথবা তাদের অধিকার বোধে বাধা দিচ্ছি, আমরা মৌলবাদী, অনেক ধরনের জিনিস আসবে। এটা জিনিস আসার সুবিধা কি, যখনই কোনো একটা মানুষ, অনেক ক্ষেত্রে আমাদের ভুরি উদাহরণ দেখবেন সারা পৃথিবীতে আছে, যে তুমি একটা পার্টিকুলার দেশে জায়গা করতে পারছো না এবং তুমি তোমার ভীষণ মাইনরিটিস একটা স্ট্রেসের মধ্যে তুমি পড়ছো এবং তুমি নিরাপদ না, তোমাকে মানুষ একটা গোষ্ঠী মেরে ফেলতে চাচ্ছে, একটা ধর্মীয় গ্রুপ মেরে ফেলতে চাচ্ছে, বা এই ধরনের যে জিনিসগুলোকে চলে আসে, সেই সময় দেখবেন ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন পাওয়াটা অনেক বেশি সোজা হয়ে যায়, বা আমাদের দেশটাকে একটা ভয়ঙ্কর দেশ হিসেবে অন্য মানুষের কাছে উপস্থাপন করাটা সোজা হয়ে যায়। যেটা সত্যি কথা, হো চি মিন ইসলামের এই অধিকারটা আছেন, তিনি তার অধিকার চাইবেন, কিন্তু তিনি অধিকারটা পাচ্ছেন না বলে এর মানে হচ্ছে আমরা মৌলবাদী, আমরা জঙ্গি। কিন্তু তিনি একবারও বলছেন না যে
এত বড় একটা মানুষের সামাজিক এবং মানে আমাদের ধর্মীয় জায়গা থেকে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, যেটা আসলে আমরা একসাথে হয়তো বসতে পারতাম, কথা বলতে হতে পারে, তিনি তার মত দিতে পারেন, আরও 10 জন তাদের মত দিতে হতে পারে। কিন্তু এই জায়গাটায় যখন আমরা বুলিংকে ছেড়ে দিব তুরুপের তাসের মতো, যা বুলি করব, তুমি যাই বলবা আমি একটা বুলি করব, এই প্রত্যেকটা বুলিং প্ল্যাটফর্ম তৈরি করবে যে বাংলাদেশ অনিরাপদ। তখন যেটা হবে যে গ্রুপটা আসলে কাম আউট করতে চায়, যে গ্রুপটা কনফিউজ, যে গ্রুপটা যাদের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট দরকার, যাদের হেল্প দরকার, যাদের এমপ্যাথি দরকার, যাদের গাইডেন্স দরকার, মেন্টরশিপ দরকার, আপনি সেই গ্রুপটাকে হারাবেন। আপনি যখন প্রমাণ করবেন তুমি নিরাপদ না, তখন আপনি জায়গাটা হারাবেন। কিন্তু আপনি যখন এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন যে আমরা বসতে পারি, হ্যাঁ এটা নিয়ে কথা হতে পারে। আমাকে মাঝে মাঝে অনেকে বলেন যে আপনার স্ট্যান্ড কি, মানে আপনি কি মনে করেন। আমি আমার জীবনে আমার যতটুকু অভিজ্ঞতা আছে অ্যাজ আ ডক্টর, একটা সাধারণ মানুষ হিসেবে, এবং আমি যেহেতু একজন মুসলিম, আমাদের সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় আমার রিলিজিয়ন এক্ষেত্রে আমাকে অনেকভাবে সাহায্য করেছে। যে একটা সমাজে তো কত ধরনের ফিলসফি থাকবে, কত ধরনের মানুষ থাকবে, প্রত্যেকের এথিক্যাল ভ্যালুজ, মোরাল ভ্যালুজ তো আলাদা আলাদা হবে। কিন্তু আমার একটা ইন্টেলেক্ট থাকা উচিত যেটা সবসময় প্রশ্ন করতে জানে, সেটা সবসময় আগে চিন্তা করে। ইটস নট লাইক একটা হাইপ উঠলো, আমি সেই চিলে কান নিয়ে গেছে, আমি তার উপর দৌড়াচ্ছি। এটা মনে হয় মানুষ হিসেবে সবচেয়ে দুর্বলতা। হয়তো পার্টিকুলার এক্সপেরিয়েন্স লাগে, পার্টিকুলার ম্যাচিউরিটি লাগে ওই জায়গাটা পৌঁছানোর জন্য, কিন্তু ওটা মানুষের পৌঁছানোর চেষ্টা করা উচিত। এবং খুবই নিরাপদ একটা জিনিস আমি আমার মাথায় গেঁথে নেই, সেটা হচ্ছে অনেক কিছু সমাজে এস্টাবলিশড হয়, আমার যদি মনে হয় ঠিক নাই, আমি নিজেকে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা আমি আমার জন্য অপছন্দ করি, এটা আমি আমার জন্য অপছন্দ করি। তাই যেমন আমি যদি বলি পরকীয়া, এটা আমি আমার জন্য অপছন্দ করি, কিন্তু আমার এখানে যিনি বসে আছেন, যিনি হয়তো পরকীয়াতে লিপ্ত, আমি তার দিকে তাকিয়ে বুলিং করতে পারি না। কারণ দিন শেষে এটা তার লাইফ, এটা তার সিদ্ধান্ত, এটা তার চয়েস। আমি আমার জন্য জেন্ডার ট্রানজিশন অপছন্দ করি, আমি একজন স্পেশালিস্ট হিসেবে অস্বীকার করতে পারি না। বহু কনসালটেন্ট একমত হয়েছেন এটা নিরাপদ, তারা করছেন। সো আমি আমার জন্য অপছন্দ করি, আমি আমার জন্য অপছন্দ করি। আমার পাশে যদি একজন ট্রান্সজেন্ডার বসে থাকেন, তিনিও যেন বাসের সিটটা প্রপারলি পান, আমি তাকে বুলি করতে চাই না, আমি তার জন্য তার জায়গাটা দিব, কিন্তু আমি আমার জন্য অপছন্দ করি। এই যে আমাদের বলতে শেখা যে আপনি আপনার জন্য অনেক কিছু অপছন্দ করতে পারেন, সেটার ব্যাপারে আপনি আলাদাভাবে প্ল্যাটফর্ম তৈরি করে কথা বলতে পারেন, বিপক্ষে অবস্থান নিতে পারেন, কিন্তু এটার মানে সব সময় বুলিং হইতে হবে, এটার মানে সব সময় না। আমার সাথে যদি একজন ট্রান্সজেন্ডার বসে কথা বলতে চান, আমি অবশ্যই সব ধরনের রেসপেক্ট দিয়ে কথা বলবো। আমাদের দুজনের আদর্শিক এবং অবস্থানগত জায়গা দুরকম হতে পারে, সবসময় বুলিংয়ে এই সমস্যাটার সমাধান না। এবং পার্টিকুলারলি LGBTQI তো নাই, আপনি যদি বুলিংকে বেছে নেন বা বুলিং বেছে নিলে কি প্রবলেম, এটা যেন অ্যাজ আ সোসাইটি আমরা না বুঝি, তাহলে ওই যে একটা বলছি যে একটা ভীষণ বড় একটা অদৃশ্য জিনিস, যেটা জানি না কি, যেটা কি, এটার সাথে লড়াইয়ে আপনি হেরে যাবেন। রাদার আপনি অ্যাটেনশন দেবেন নাকি ইগনোর করবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার এই অধিকারটা আছে, আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার, আপনার একটা বুলি, তাই এই জন্য ভীষণ 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 ম্যাটার করে। কিপ সাইলেন্ট যদি আপনি না বোঝেন আপনার কি বলার কথা। যদি আপনি মনে করেন আপনি আপনার জন্য অপছন্দ করেন, আনফলো করেন, এটা দেখবেন না। যদি আপনি মনে করেন এটা আমার কাছে মনে হয় এটা আমি এটা জানাতে চাই, বি ভেরি রেসপেক্টফুল এবং সেটা বলেন। কিন্তু আমাদের এই পৃথিবীটা তো সবার জায়গা, সমাজটা তো সবার জায়গা, আমাদের সবার আদর্শ তো এক হবে না, আমাদের সবার বেঁচে থাকার মোরালিটি, এথিক্যাল গ্রাউন্ড তো এক হবে না, তাই ওখানে তো সবাইকে জায়গা দিতে হবে। কিন্তু আমাদের নিশ্চুপতা বা আমাদের সাইলেন্স যেন এভিল কিছুর জন্য বিশাল বড় একটা কিছু না হয়, এটাও আমাদের একটা আমি সচেতনতার জায়গা, যে জন্য আমাদের এডুকেশনটা প্রয়োজন, যে জন্য এই টপিকগুলো আসলে আমরা এড়িয়ে যাব না, আমরা একটু পড়বো, আমরা ভুল হতে পারি, ওটাকে আমরা আবার রিচেক করব। আবার দেখবেন এতদিন একভাবে বিশ্বাস করেছে, 10 বছর পরে অনেকগুলো জিনিস নতুন আসবে, আবার চিন্তা করব। মানুষ হিসেবে আপনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হবে স্রোতে গা ভাসানো। কিছু জিনিস স্রোতের
স্রোতের উপর ছেড়ে দিতে হয় না। আপনাকে আল্লাহ চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, চিন্তা করতে হবে। ট্রান্স আইডিওলজি বা ট্রান্সজেন্ডার আইডিওলজি বুঝতে হলে যেই মানুষটার কথা আপনার জানতেই হবে, যেটা কোনো একটা অদ্ভুত কারণে LGBTQIA+ কমিউনিটির মানুষ সামনে আনতে চায় না, কারণ এটার পেছনে একটা ভয়াবহ ডার্ক স্টোরি আছে। আমি আস্তে আস্তে সেই গল্পটা আপনাদেরকে বলবো, তার আগে একটু বুঝবো এই ট্রান্স আইডিওলজি কী, ট্রান্সজেন্ডার আইডিওলজি কী। বায়োলজিক্যাল সেক্স বলতে আমরা সবাই বুঝি জন্মগতভাবে পেনিস নিয়ে জন্মালে পুরুষ, ভেজাইনায় জন্মালে নারী, কিন্তু জেন্ডার শব্দটা সবার আগে কে ইন্ট্রোডিউস করলেন? যিনি ইন্ট্রোডিউস করলেন তার হাত ধরে জেন্ডার আইডেন্টিটি শব্দটা পপুলার হয়েছে। তিনি প্রথম জেন্ডার শব্দটি নিয়ে এসেছেন। তিনি সাইকোলজিস্ট জন মানি, নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। সেক্সুয়াল বিহেভিয়ার নিয়ে প্রায় তার 2000 আর্টিকেলস, রিসার্চ অ্যান্ড পেপার্স আছে। বুঝতেই পারছেন, এত বিখ্যাত একজন মানুষ যখন প্রথম জেন্ডার এই শব্দটা আমরা কেউ জানতাম না, এটা এলো, এটা একটা ঘটনা ঘটালো। সেটা হচ্ছে তিনি একটা নতুন আইডিওলজি নিয়ে আসলেন। সে জায়গাটাতে যাব তার আগে একটু বুঝি জন মানি আসলে কি কাজ করতেন। যারা আমাদের ইন্টারসেক্স মানুষ আছেন, অর্থাৎ যৌনাঙ্গ, ছেলে মেয়ে কনফিউজিং একটা এরকম একটা জিনিস নিয়ে জন্মগ্রহণ করে যেসব মানুষ, মূলত তাদের নিয়ে কাজ করতেন। এবং তিনি প্রথম জেন্ডার আইডেন্টিটি ক্লিনিক খুলেছিলেন জন হপকিন্স ইউনিভার্সিটি, ইউএসএতে 1966-এ। 1955-এ তিনি প্রথম শব্দটি আনলেন জেন্ডার, এবং তিনি বলতে চাইলেন তোমার পুরুষাঙ্গ বা তোমার নারী হিসেবে তোমার এক্সটার্নাল একটা ভ্যাজাইনা থাকুক, এটা তোমার বায়োলজিক্যাল সেক্স। কিন্তু কোনো একটা মানুষ তিনি নিজে তার জন্য জেন্ডার বেছে নিতে পারেন। অন্যভাবে যদি আমরা বলি, একটা ছেলে বাচ্চাকে আপনি যদি এভাবেই বড় করতে পারেন, যেখানে আমরা মেয়েদের মতো তাকে জামা কাপড় পরাবো, পুরোপুরি মেয়েদের মতো বড় করব, তাহলে সে তার নিজের জেন্ডার ফিমেল হিসেবে আইডেন্টিফাই করতে পারবে। আমি এডুকেশনিস্টদের জন্য ভিডিওটা বানাচ্ছি না, সাধারণ মানুষের বোঝার জন্য বলছি। ওই জায়গা থেকে জেন্ডার আইডেন্টিটি ইস্যুটা আসলো। এখন এতদিন তো আসলে জন মানি কাজ করতেন ইন্টারসেক্স বাচ্চাদের জন্য। এই জিনিসটা প্রমাণ করার জন্য, অর্থাৎ ইন্টারসেক্স বাচ্চাদের সুবিধাটা কি, তার জেন্ডার এলোমেলো ছিল, ক্রোমোজোমাল মেকআপটা দেখে তিনি একটা নির্দিষ্ট দিকে তাকে ট্রানজিশনে নিতেন, হরমোনাল এবং সার্জিক্যাল। কিন্তু তিনি যে থিওরিটা স্ট্যাবলিশ করতে চাচ্ছেন যে তার পেনিস যাই হোক, তার ভেজাইনা থাকুক আর যাই থাকুক, তুমি তাকে একটা এনভায়রনমেন্ট দাও, ওই এনভায়রনমেন্টের মতোই সে তার জেন্ডারকে বেছে নেবে। এটা প্রমাণের জন্য তার কি দরকার ছিল? তার দরকার ছিল স্বাভাবিক গঠনের একটা ছেলে বা মেয়ে, যার উপর তিনি এক্সপেরিমেন্টটা করবেন এবং দেখাবেন তার যদি আপনি পেনিস কেটে ফেলেন, টেস্টিস কেটে ফেলেন এবং তাকে যেন ঠিক মেয়ে বাচ্চার মতো আপনি জামা পরান, মেয়ে বাচ্চার মতো তাকে বড় করতে চান, সেটাকেই তার জেন্ডার বলে চিনবে। এবং বায়োলজিক্যাল সেক্স হ্যাজ নাথিং টু ডিল উইথ হিজ অর হার জেন্ডার আইডেন্টিটি। এবারে আসেন জন মানির জন্য। এরকম মা কই পাবেন যে বাচ্চা একটা ব্লেডের ওটি টেবিলে তার সন্তানকে পাঠিয়ে দিবে পেনিস কেটে ফেলার জন্য, টেস্টিকলস কেটে ফেলার জন্য, অথবা তার ওভারি বা জরায়ু ফেলে দেওয়ার জন্য? জন মানির এই এক্সপেরিমেন্টের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছিল ঠিক একই সময়টা 1965, 22শে অগস্ট। জ্যানেট এবং রন রেইমার কানাডার উইনিপেগে তাদের যমজ সন্তানের জন্ম দেন, যাদের একজনের নাম ছিল ব্রুস বা ডেভিড রেইমার এবং আরেকজনের নাম ছিল ব্রায়ান। মজার ব্যাপার হলো, এই দম্পতি তখন পর্যন্ত জন মানি নিয়ে কিছুই জানতেন না। জ্যানেট এবং রনের বাচ্চার দুজনেরই ফাইমোসিস বলে একটা ক্লিনিক্যাল কন্ডিশনে তৈরি হলো যখন তাদের বয়স 7 মাসের মতো। সেই সময় আসলে কি হতো, তাদের ইউরিনেট বা প্রস্রাব করতে একটু ডিফিকাল্টিস হতো, যেটার একটা সমাধানই হচ্ছে সার্কামসিশন করা। তো খুব স্বাভাবিক, 8 মাসের সময় তারা তাদের ক্লিনিকে, কানাডার একটা ক্লিনিকে আসলে সার্কামসিশনের প্রসেসটা স্টার্ট করেন। এই জায়গাটা নিয়ে গল্পটা বড় করার একটু সুযোগ নাই, কিছু ইনফরমেশন ঘাটতি এখানে আছে। অপারেশনটার সময় একটা সার্জিক্যাল কমপ্লিকেশন তৈরি হয়। তাতে যেটা হয়, পেনিসের যে জায়গাটাতে সার্কামসিশন করছিল, হয়তো ব্লাড বন্ধ করার জন্য বা যে কারণেই হোক, আমরা যে কটারাইজেশন করি সার্জারির সময়, সেটা খুব বাজেভাবে ডেভিড রেইমার বা ব্রুস, আমরা যেই নামে ডাকি না কেন, ডেভিডের
পিনাইল ইনজুরি করে ফেলে, যে জায়গাটাতে সার্কামসিশন হয়। তার ফলে যেটা হয়, ইররিপেয়ারেবল একটা ড্যামেজ তৈরি হয়, এবং ডাক্তাররা খুবই রন এবং জ্যানেটকে যে ইনফরমেশনটা দেন যে আমরা খুবই দুঃখিত, তোমার বাচ্চাটার আসলে আমরা পেনিসের ইনজুরিটা রিপেয়ার করতে পারবো না, ও আসলে একটা ইমপারফেক্ট মেল হিসেবেই ওকে সারা জীবন বাঁচতে হবে এবং আসলে বিয়ে করতে পারবে না, এই ধরনের কিছু ইনফরমেশন। একজন বাবা মার তখন এরকম ইনফরমেশন শুনলে কেমন লাগতে পারে? খুবই স্বাভাবিক। জ্যানেট এবং রন খুব ভেঙে পড়লেন, এবং সেই থেকে তারা অসংখ্য ডক্টরের চেম্বারে ঘুরেছেন জাস্ট এই সন্তানের জন্য একটা কোনো সমাধান পাওয়া যায় কিনা। ডিসেম্বর 1966 টেলিভিশনে জন মানি, তিনি সেই সময় যথেষ্ট পপুলার তার কাজের জন্য, ভীষণ আকর্ষণীয় ব্যক্তিত্বের একজন মানুষ, সেই ইন্টারভিউ রন এবং জ্যানেটের চোখে পড়ে, এবং সেখান থেকে তারা যোগাযোগ করেন জন মানির সাথে, এবং জন মানি আসলে এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন। মেডিকেল সায়েন্সে যখন আমি একটা জিনিস থিওরিকে প্রমাণ করতে চাবো, আমার একটা কন্ট্রোল লাগে, অর্থাৎ একজন নর্মাল আর একজনের উপর আপনি এক্সপেরিমেন্ট করছেন, দেন আপনি কম্পেয়ার করতে পারবেন। সুবর্ণ সুযোগ, টুইন ব্রাদার বা যমজ ভাই, একজন নর্মাল ডেভেলপমেন্টের একটা ছেলে আর একজন নর্মাল ডেভেলপমেন্টের একটা ছেলে বাচ্চা, কিন্তু পেনিস ইনজুরি হয়ে বসে আছে। এই বাচ্চাটাকে আমি এবার ট্রানজিশনে নিব এবং আমি কম্পেয়ার করব তার নর্মাল ভাইয়ের সাথে আসলে কি পরিবর্তন আমরা বেড়ে ওঠার প্রক্রিয়ায় দেখছি। এবং এই ট্রানজিশনের ধারাটা শুরু হলো, এবং কোনো সন্দেহ নেই রন এবং জ্যানেট আশার আলো দেখতে পেলেন। তারা সেই কানাডা থেকে উড়ে জন মানির পর্যন্ত চলে আসলেন, এবং জন মানি এই সময় তিনি যখন একটা আইডিওলজি প্রচার করতে চাচ্ছেন যে জেন্ডার আইডেন্টিটি গেট বলে একটা শব্দ, অর্থাৎ 2 বছর বয়সের মধ্যে যদি আমরা জেন্ডার ট্রানজিশনের প্রসেসটা শুরু করে দিতে পারি, তাহলে সারা জীবন আসলে একটা মানুষের জেন্ডার আইডেন্টিটি নিয়ে সে কি সেটা সে বুঝে ফেলতে পারে। তাই তার একটা বাড়তি তাড়াহুড়া ছিল যে আমি একটা, তো সে ভীষণ খুশি, কারণ 2জন বাচ্চাকে পেয়ে গেছে যাদের উপর এক্সপেরিমেন্ট করা যাবে, বাবা মাকে ইনফরমেশন দেওয়া হলো, এবং 11 বা 12 বছর বয়সে হরমোনাল ট্রানজিশনটা হবে। প্রথম যে কাজটা তিনি করবেন সেটা হচ্ছে ব্রুস বা ডেভিড রেমারের পেনিস রিমুভ করা, টেস্টিস রিমুভ করা, প্রস্টেট রিমুভ করা, এবং তারপরে একটা ভ্যাজাইনা তৈরি করে দিয়ে আসা। ইনিশিয়াল যে কাজটা 11 বছরে হরমোনাল ট্রানজিশন, আর একটু বড় হলে সব ধরনের সার্জিক্যাল ট্রানজিশন হয়ে তাকে নারীতে রূপান্তরিত করা এবং জন মানি প্রচার করতে চেষ্টা করেছেন সাইকোলজিক্যালি আপনি বিশ্বাস করেন আপনি নারী, এটা যথেষ্ট না, এটার জন্য শারীরিক পরিবর্তনটার প্রয়োজন আছে, সেটা স্ট্যাবলিশ না করলে আপনার ডিস্ট্রেস বা ডিসফোরিয়া এটা কমানো যাবে না। এরপরে যা হবার তাই হলো। মাত্র 22 মাস বয়সে প্রথম অস্ত্রোপচারের জন্য ডেভিড রেমারকে অপারেশন থিয়েটারে তোলা হলো, তার টেস্টিস ফেলে দেওয়া হলো। এবার আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করব গল্পগুলোতে। অ্যানুয়ালি সবসময় ডেভিড রেমার তার ভাই সহ জন মানির চেম্বারে ভিজিট করতেন, এবং এইখানে অনেকগুলো ভয়ঙ্কর, এই এক্সপেরিমেন্টের অনেকগুলো ভয়ঙ্কর দিক গ্র্যাজুয়ালি অনেক পরে এক্সপোজড হয়েছে। কিন্তু তখন কি হয়েছে তার কয়েকটা আমরা বলি। প্রথমত, যখন ডেভিড রেমার এবং তার ভাইয়ের বয়স মাত্র 6 বছর, তখন তাদের সেক্সুয়াল ডিজায়ার নিয়ে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হতো। তাদেরকে একজনের সাথে বড় হতে হতে বিভিন্ন সেক্সুয়াল পজিশন ট্রাই করতে বলা হতো, তাদেরকে অ্যাডাল্ট ফিল্মসগুলো দেখাতে হতো, এবং এই প্রতিটা জিনিস এখন প্রশ্ন আসতে পারে ডেভিড রেমারের কেমন লাগতো। ডেভিড রেমার কিন্তু এগুলোর কিছুই জানেন না, তিনি জাস্ট একটা মেয়ে বাচ্চার মতো তার মা তাকে বড় করছেন, এটাই তার আইডেন্টিটি। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, কিছুতেই আসলে সে ঠিক টিপিক্যালি মেয়ে বাচ্চারা যা করে তার মতো করছে না। মা দেখতেন যে ডেভিড রেমার যখন স্কুলে যেতেন টমবয়ের মতো আচরণ করতো, ছেলেরা যেরকম গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে বলতে আমরা যেভাবে বুঝি সেরকমই ছিল। এবং এই যে পুরো ট্রানজিশনের প্রসেসে সে যাচ্ছে, প্রতি বছরে তাকে ইউএসএ ভিজিট জন মানির সাথে দেখা করতে হতো, পুরো জায়গাটাতে তার অসম্ভব বিতৃষ্ণা ছিল। ডেভিড রেমারের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ব্রেন্ডা কিছুতেই যখন মেয়েদের মতো আচরণ করছে না, এটা তার ঘরের মানুষ জানতো। কিন্তু জন মানে সারা বিশ্বকে অন্য খবর জানালেন। সময়টা 1972, যখন ব্রেন্ডার বয়স 7 বছর।
সাইকোলজি জন মানি একটা বই প্রকাশ করে বসলেন, ম্যান অ্যান্ড উইমেন, বয় অ্যান্ড গার্ল, এবং নিউ ইয়র্ক টাইমসের এটা নিয়ে রিভিউ করলো, সারা জাগানো একটা বইয়ের মতো, যেখানে তিনি প্রমাণ করলেন যে আমার প্রথম স্টাডি যেটা এই জেন্ডার নিয়ে হয়েছে সেটা সফল। ব্রেন্ডা একেবারে নারীদের মতো বড়, মেয়েদের মতো করেই বড় হচ্ছে, সে পুতুল পছন্দ করে, সে মেয়েলি সব কিছু পছন্দ করে, এবং সারা বিশ্ব সেটাকে গ্রহণ করলো। নতুন করে সবাই উত্তরটা পেল নেচার আর নার্চার এই দুয়ে অনেক ডিফারেন্স গড়ে দিতে পারে। এবং সেই সময় থেকে আসলে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট এটাকে বৈধ করার যথেষ্ট আসলে আলোচনার সুযোগ তৈরি হলো। অর্থাৎ এটা তো করাই যায়, তাহলে যদি কেউ চায় তাহলে তো তার বায়োলজিক্যাল সেক্সে আটকে থাকার কথা না, তার জেন্ডার আইডেন্টিটিকেই প্রায়োরিটাইজ করা উচিত। জন মানি এখানেই কিন্তু থেমে থাকেননি। তিনি 12 বছর বয়সে ব্রেন্ডাকে হরমোনাল থেরাপি দেওয়া শুরু করেন, অর্থাৎ ইস্ট্রোজেন প্রোভাইড করা শুরু করেন। খুব স্বাভাবিক, এই পুরো সময়ে আসলে ব্রেন্ডা অসম্ভব ডিস্ট্রেসের মধ্যে ছিল। শেষের দিকে তাদের বাবা মার খুবই কষ্ট হতো ব্রেন্ডাকে জন মানি কাছে নিয়ে যাওয়া, এবং একই সাথে ব্রায়েন অর্থাৎ ডেভিড রেমারের যমজ ভাই, সেও কিছুতে আসলে এই ক্লিনিকে যেতে চেত না, এবং দুজনের জন্য এটা খুব ট্রমাটিক একটা এক্সপেরিয়েন্স ছিল। এবং খুবই দুঃখজনক ঘটনা হয়েছে যে জন মানি এখানে যেহেতু থেমে থাকছেন না, পরের ধাপেই তিনি প্রেশারাইজ করা শুরু করলেন যে অবশ্যই তোমাদেরকে ট্রানজিশনে যেতে হবে। এবং ইন্টারেস্টিং, একজন ট্রান্স উমেনের সাথে একটা ইন্টারভিউ অথবা কথা বলার ব্যবস্থা তিনি করলেন, যাতে কিছুতে ব্রেন্ডা ভয় না পায় ট্রানজিশনের বাকি কাজগুলো কমপ্লিট করতে। সেই ব্রেন্ডা ওই রুম থেকে পালিয়ে জন হপকিন্সের বিল্ডিং থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছে। সেই ছিল যে লাস্ট টাইম আসলে তারা ভিজিট করেছে জন মানিকে। এরপরে জন মানি আবার তাদের বাড়ি পরের বছর গিয়েছেন তাদেরকে আসলে জেন্ডার ট্রানজিশনের পুরো প্রক্রিয়াটা শেষ করার ব্যাপারে ফোর্স করতে, কিন্তু কিছুতেই আসলে ব্রেন্ডাকে রাজি করানো যায়নি, ফোর্স করা যায়নি। এবং এরপরে যেটা হয়, 14 বছর বয়স যখন এত ডিস্ট্রেসের জন্য ব্রেন্ডাকে সাইকোলজিস্টের আন্ডারে থাকতে হতো, একদিন বাড়ি ফেরার পথে যে ডেভিড রেইমার ছিল এবং তার বাবা তাকে পুরো গল্পটা জানায়। এবং এত বছর পরে ডেভিড রেইমার, যার রূপান্তরিত নাম ব্রেন্ডা, তার অস্তিত্বের আসল খবরটা পায়। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইম সে সিদ্ধান্ত নেয়, আমি আমার আমিকে খুঁজে পেতে চাই। 16 বছর বয়সে ট্রানজিশন অর্থাৎ সেক্সুয়াল ট্রানজিশন হয়েছিল, এবং সেখান থেকে উল্টো ঘুরে আবার আগের জায়গায় ফেরত আসা। প্রক্রিয়াটা ডেভিড রেইমারের জন্য সহজ ছিল না, কিন্তু সবার আগে ইস্ট্রোজেন নিতে নিতে তার যে ব্রেস্ট তৈরি হয়েছিল সেটাকে সে কেটে ফেলে, এবং সে জেন্ডারের বাকি যে প্রসেসগুলো আছে, যাতে সে আগের একটা হয়তো পেনিস না থাকুক, কিন্তু তার সাইকোলজিক্যাল যে জেন্ডার আইডেন্টিটি সেখানে সে ফেরার জন্য সব ধরনের সার্জিক্যাল যে প্রসেস আছে উল্টো সেগুলো স্টার্ট করলো। 21 বছর বয়স পর্যন্ত ডেভিড রেইমার 2 বার সুইসাইডের অ্যাটেম্প্ট নিয়েছিল। হি ওয়াজ অলওয়েজ আনহ্যাপি সিন্স হিজ চাইল্ডহুড। 1990 ডেভিড রেইমার বিয়ে করেন। যাকে বিয়ে করেন তার 3টি সন্তানকে তিনি অ্যাডপ্ট করেন, এবং একটা নর্মাল লাইফ আসলে তিনি কাটানোর চেষ্টা করেছেন। 1990 মোটামুটি এই সময়টাতেই ডেভিড রেইমার একটু একটু করে পাবলিকলি তার লাইফ নিয়ে কথা বলা শুরু করলো, যার সূত্র ধরে আমাদের এই অন্ধকার গল্পটাতে আরেকজন মানুষের আবির্ভাব। তার নাম মিল্টন ডায়মন্ড। মিল্টন ডায়মন্ড তিনি কে ছিলেন? বেসিকলি 2000 আর্টিকেল আছে এরকম একজন ঈশ্বর সম রিসার্চারের বিরুদ্ধে কথা বলতে হলে আপনার পায়ের নিচের মাটিও তো অনেক শক্ত হতে হবে। আপনি কেন আমার কথা বিশ্বাস করবেন? সে জায়গাটাতে আপনারা বলতে পারেন একাডেমিকভাবে জন মানি যা প্রমাণ করতে চাইতেন তার পক্ষে মিল্টন ডায়মন্ড ছিলেন না। মিল্টন ডায়মন্ড কী করেছেন? ডেভিড রেইমারের যে সাইকিয়াট্রিস্ট কেথ সিগমানসন, তার সাথে তিনি যোগাযোগ করেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এক্স্যাক্ট পয়েন্ট যখন তিনি ভোকাল হতে শুরু করলেন, এবং তিনি সবার আগে সারা বিশ্বের কাছে এক্সপোজড করলেন জন মানি তিনি যেই জেন্ডার নিয়ে রিসার্চটা করেছেন সেটা ভুল। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে, অনেক জায়গায় সর্বতোভাবে এটার গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। জিনিসটা শুধু আর ইন্টারসেক্স পিপলে সীমাবদ্ধ নাই, এটা ততদিনে সাধারণ মানুষের অনেক কাছে চলে গিয়েছে। কিন্তু ডেভিড রেইমারের গল্পটা আমার শেষ হয়নি।
সাল ডেভিড রেমার সুইসাইড করেন। তিনি কিছুতেই এই ডিস্ট্রেসটা আর নিতে পারেননি এবং তার যমজ ভাই যে এত ট্রমা দেখেছে, সে সাইকিয়াট্রিক ওভারডোজের জন্য বহুবার আসলে হসপিটালাইজড হয়েছে। জন মানির এই গল্পটা LGBTQIA কমিউনিটির মানুষ, বিশেষ করে যারা ট্রান্সজেন্ডার, জেন্ডার ডিসফোরিয়া, জেন্ডার ইনকনগ্রুয়েন্স, সার্জিক্যাল ট্রানজিশন, হরমোনাল ট্রানজিশন, এসব নিয়ে কথা বলেন, এসব নিয়ে অ্যাক্টিভিজম করেন। কখনো তাদের ঈশ্বরের নাম তারা কখনো সামনাসামনি বলেন না, কারণ এই নামটা চলে এলে যে জিনিসটা প্রমাণ হয়ে যায় সেটা হচ্ছে ট্রান্স আইডিওলজি বা ট্রান্স থিওরির ফ্লজ আছে, এটা নিয়ে কোয়েশ্চেন করা যায়। ইন্টারসেক্স একটা মানুষের বেলায় জিনিসটা একরকম, কিন্তু নর্মাল জেন্ডারের একটা মানুষকে, নর্মাল বায়োলজিক্যাল সেক্সের একটা মানুষকে শুধু একটা সমাজের প্রেক্ষাপট বা ঘরে তার বেড়ে ওঠার পরিবেশ বদলে দিলেই সে পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হতে পারে, এই জিনিসটা এত সহজ সিদ্ধান্তে আসলে পৌঁছে যাওয়াটা বেশ বেশ কঠিন। জন মানির এই রিসার্চের পরে অসংখ্য 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 আর্টিকেলস এসছে, আমি তার কিছু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা এই রিসার্চগুলো নিয়ে কথা বলি না। এখনও যখন ট্রান্সজেন্ডার নিয়ে কোনো একটা রিসার্চ হয়, আপনি যদি ট্রান্স থিওরি বা ট্রান্স আইডিওলজির বিরুদ্ধে যায় এমন কিছু প্রমাণ করে ফেলতে পারেন, কোনো একটা অদ্ভুত কারণে বড় বড় পাবলিশিং বা যেখানে লিটারেচারগুলো পাবলিশড হয়, আর্টিকেলসগুলো পাবলিশড হয়, আপনার অনেক সময় ছাপাতেও সেখানে আপনার জায়গা করে নিতেও কষ্ট হবে, কারণ সব জায়গাতে অলরেডি এটা যেন একটা স্বতঃসিদ্ধ সত্য যে জেন্ডার ট্রানজিশন সেফ, সিম্পল, ইজি গোয়িং, এটার কোনো রিস্ক নাই, কোনো সন্দেহ নাই। জন মানির এই ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট ডেভিড রেইমারের জীবন কেড়ে নিয়েছে। শুধু ডেভিড রেইমার না, তার ভাই ব্রায়ান, তার বাবা মার জন্য ছিল এটা সারা জীবনের ট্রমা, তাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিন্তু আমাদের জন্য ট্র্যাজেডিটা কোনটা, যদি আমরা এই জন মানির এক্সপেরিমেন্ট থেকে কিছু না শিখতে চাই, এটা নিয়ে প্রশ্ন তুলতে না চাই, এটা নিয়ে ভাবতে না চাই।